আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল হাকীম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা সুস্পষ্টভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কর্মকে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ তার রসুলের আনুগত্য করে সে চূড়ান্ত সফল। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখে তাহলে যেন সে হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে যেন সে জবান দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, আর যদি জবান দ্বারাও প্রতিহত করার সামর্থ্য সে না রাখে তাহলে যেন অন্তর দ্বারা প্রতিহত করে। ওয়াদালিকা আদফুল ঈমান, আর এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কোনো কোনো বর্ণনা এসেছে এরপরে ইমানের আর কোনো স্তর বাকি থাকে না। অর্থাৎ হাত দিয়ে এবং মুখ দিয়ে বলার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি শুধু অন্তরে প্রতিহত করবে তার আসলে ইমান অবশিষ্ট নেই বলেই এই হাদিসের ভাষ্যে আমরা জানতে পারি। জি, তো আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ জি, অবশ্যই শেয়ার করবেন সবাই। একটু সার্চ দিয়ে চাই আসলে আমার শেয়ার করে দিই, সার্চ দিয়ে বের করেন। হ্যাঁ, আমার মূলত তো আমি আপনার প্রশ্নের উত্তরে আসতেছি। আমরা প্রিয় দর্শক, আজকে এই ঘটনাগুলোর একটা সমাধান আমরা চাই। জি, মানে আসলে এই ঘটনাটা কেন, কি কারণে, কি উদ্দেশ্যে, আর এটা সত্যতা কতটুকু, এসব নিয়ে আমরা একদম স্পষ্ট কথাবার্তা বলতে চাই। এবং আপনারা দুজনেই ঘটনাগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত রয়েছেন। আমরা চাই আমাদের মধ্যে বিভ্রান্তি না থাকুক। দেশের মানুষ এসব নিয়ে আমাদের অনেক ধর্ম নিয়েও কটাক্ষ করা শুরু করেছে। যদি সত্যি হয়, সঠিক হয়, তাহলে অবশ্যই আমরা বিক্রমপুরী বা এই জাতীয় ঘটনাগুলি যারা করেছে তাদের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে লড়ব। কিন্তু যদি কোনো ষড়যন্ত্রের অংশ থাকে তাহলে সেটিও আমরা বের করার চেষ্টা করবো। আপনার একটি কল এসছে, আপনি পরে শেয়ার করে দিচ্ছি, আপনি বলুন প্লিজ। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপ। আচ্ছা দেন। আমার সরাসরি লিঙ্কটা আপনি শেয়ার করে দিলে হবে। জি, আপনি বলছিলেন। প্রথম যে ঘটনাটি, 13 বছরের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়ে প্রথমে কিন্তু আমি কিছুই জানতাম না। এখানে আমি বলে রাখা ভালো, 24 পরবর্তী সময়ে এক সময় আমি স্বপ্রণোদিত হয়েই কেউ ভিকটিম হলে আমি সেখানে যেতাম, কিন্তু পরবর্তীতে কিছু ঘটনার দ্বারা আমার শিক্ষা হয়, যার কারণে আমি স্বপ্রণোদিত হয়ে কোথাও যাই না। যদি ভিকটিম নিজে বা ভিকটিমের কোনো অভিভাবক নিজে আমার সাথে যোগাযোগ করে যে এই বিষয়ে একটু ভয়েস রেজ করার প্রয়োজন, আমি মজলুম, আপনি একটু আসুন, এবং আমি যা করি বাংলাদেশের যে আইনি কাঠামো রয়েছে এর ভিতরে থেকেই করার চেষ্টা করি। এবং এই প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব, যদিও আল্লাহর দিন ইসলাম ছাড়া পুরোপুরি ন্যায্যতা পাওয়া সম্ভব না, কিন্তু প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব সেইটুকু যেন অন্তত আপনার হোয়াটসঅ্যাপে, জি, সেইটুকু যেন অন্তত পেয়ে যাই, এইটার জন্য আমি সাধারণত চেষ্টা করে থাকি। উদাহরণস্বরূপ যদি বলি, কুমিল্লা তৌহিদুল হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, তো ঘটনাটি যারা ঘটিয়েছে, আমি যখন তারা ওখানে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চায়নি। আমি আসলে লিঙ্কে ঢুকে পাচ্ছি না, দেখেন। জি, ঢুকে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঘটনাটি ওই কুমিল্লার ওই ঘটনাটি যারা ঘটিয়েছে বলে আমি প্রমাণ পেয়েছি তদন্তের মাধ্যমে, তারা একটা প্রভাবশালী গোষ্ঠী। একেবারে একটা কেসকে প্রমাণ করার জন্য মানে দ্ব্যর্থহীনভাবে যা যা দরকার আমি যে প্রমাণ করেছি এবং সেগুলো আমি লাইভে উপস্থাপন করেছি। কিন্তু পরবর্তী দেখা গেল তৌহিদুলের পরিবার ভয়ে ভীত হয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত যারা আসল দুষ্কৃতিকারী তাদেরকে এড়িয়ে গিয়ে যারা দুষ্কৃতিতে সহায়তা করেছে, তৌহিদুল হত্যাকাণ্ডে যারা সহযোগী, তাদেরকে নিয়ে মামলা দিয়েছে এবং মূল অপরাধীদেরকে তারা পাশ কাটিয়ে গেছে। তো এটা আমার ভালো লাগেনি, তখন আমি ওখান থেকে চলে আসছি। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তো একজন মজলুমের পাশে দিয়ে দাঁড়াতে যাচ্ছি। এখন দেখা যায় যে সেই মজলুম আর্থিক প্রলোভনে হোক বা আবার জুলুম হওয়ার আশঙ্কায় হোক, যে কোনো কারণে যখন পিছিয়ে যায়, তখন আমরা যখন তার পক্ষে এগিয়ে যাব তখন তো আমাদের জন্য একটু ইমেজের সংকট বোধ হয়। তো তারপর থেকে যদি কেউ সহযোগিতা না চায় তো আমি সাধারণত সেখানে না যাওয়ার চেষ্টা করি, মানে স্বপ্রণোদিত হয়ে। আপনি নাকি আপনাকে সাংগঠনিকভাবে যান নাকি না? আপনি সংগঠনের ব্যাপারে পরে আসছে। সংগঠন তো কিছুদিন আগে হইলো। আচ্ছা, সংগঠন তো কিছুদিন আগে। এর আগে আপনি ব্যক্তিগত উদ্যোগে? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে। আচ্ছা, ঠিক আছে। এর আগেও আমার একটি সংগঠন ছিল, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এটা ওই হাসিনার আমলে যারা ভিকটিম ছিল, মিথ্যা মামলার ভিকটিম। কারণ আপনার এই জায়গাগুলোর মূল উদ্দেশ্য হলো যে অসহায় যারা আসলে কোনোভাবে কোনো সহায়তা পায় না বিচার প্রাপ্তির ক্ষেত্রে, সেখানে আপনি গিয়ে এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই হলো আপনার ব্যক্তিগত উদ্যোগ। এইটারও একটা কারণ আছে, আমি যখন হাসিনার দ্বারা ভিকটিম ছিলাম
আমি যখন আয়নাঘরে ছিলাম, আমি যখন কারাগারে ছিলাম, তো আসলে একজন মানুষ যখন বিপদে পড়ে, আপনি আয়নাঘরে ছিলেন বলতে কি কারণে, কখন, কেন? আমি হাসিনার আমলে আপনার যখন করোনাটা শুরু হয়নি তখনও, ওই যে মুজিব বর্ষের যে একটা আওয়াজ উঠছিল, তখন মুজিব বর্ষ শুরু হয়নি। আমি ফেসবুকে ডক্টর তুহিন মালিকের একটা বক্তব্য শুনলাম, মানে এই মুজিব বর্ষ সম্পর্কে। ওখান থেকে আমি প্রথম জানলাম, পরে আমি গুগলে সার্চ দিলাম এবং সরকারি ওয়েবসাইটে গেলাম যে আসলে মুজিব বর্ষটা কি একটু জেনে দেখি। তখন দেখলাম যে এখানে 294টার মতো প্রায় প্রোগ্রাম বাস্তবায়ন হবে। বছরের দিন মাত্র 365, এর মধ্যে 94 হলো, 200 প্রোগ্রাম হলে 294টা। তো এতগুলো প্রোগ্রাম পালন হবে শেখ মুজিবকে কেন্দ্র করে, এবং প্রায় 400 কোটি টাকা ওর জন্য বাজেট করা হয়েছে, বাজেট রাখা হয়েছে, প্রয়োজন আরো বাড়ানো হবে। এবং যেই কাজগুলো এখানে করা হবে সবই অন্যায় অশ্লীল কাজ, মূর্তি বানানো থেকে নিয়ে শুরু করে। তো ওই সময় বাংলাদেশে একজন পথিতযশা আলেম তিনি বক্তব্য দিলেন যে মুজিব বর্ষ বাঙালির জাতীয় ও রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ ঘটনা, মোদীকে এনে কলঙ্কিত করবেন না। মানে মোদীকে ইনভাইট করা হয়েছিল, আপনি জানেন, তো মোদী আসলে মুজিব বর্ষ কলঙ্কিত হয়ে যাবে। তখন আমি একটা ফেসবুক লাইভ করি, বললাম মোদী আসলেও মুজিব বর্ষ কলঙ্কিত, মোদী না আসলেও মুজিব বর্ষ কি কলঙ্কিত। মুজিব বর্ষ, মুজিবের এবং মুজিববাদ যেটা রয়েছে, আমরা যে জুলুম নির্যাতনে নিষ্পৃতি হচ্ছি, এটা পুরোপুরি মুজিববাদের কারণে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি ফেসবুক লাইভে এসে বোল্ডলি বলি, খুব লাউডলি বলি, এবং ওনাকে খণ্ডন করি। আপনি কেন বললেন যে মোদী আশায় মুজিব বর্ষ কলঙ্কিত হবে? মুজিব বর্ষ এমনিই কলঙ্কিত, যেখানে আমরা দেওবন্দি আলেম যারা রয়েছে, আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীকে বেদাত বলি। না যাই হোক, ওটা তো ঠিক আছে। সেখানে তারপর ওই কারণে বিশেষ করি, তো যেখানে রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করাকে আমরা বেদাত বলি, সেই হিসেবে সেখানে একটা বর্ষ পালন করা হবে একটা ব্যক্তিকে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে, সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একজন যে কোনো একজন মহামানবকে নিয়ে তো এরকম মহাযজ্ঞ হয় নাই। তো এইটার বিরুদ্ধে যখন আমি বলি, লাইভ করি, তখন আমাকে প্রথমে তারা গ্রেফতার করতে আসে। আমি আমার মসজিদের পাশের মসজিদে ঘটনাক্রমে তালিমের জন্য গিয়েছিলাম, ফজরের সময় নামাজ ওখানে করেছি। আমাকে ঘেরাও করা হয় মসজিদ, কিন্তু ওই মসজিদে আমি ঘটনাক্রমে ছিলাম না। আমাকে যখন ফোন করা হয়, তো আমি দেখলাম যে আসলে পালিয়ে কি হবে, লুকিয়ে কি হবে, আমি তো অন্যায় কিছু বলি নাই। তো তারা কৌশল করে যে আমরা একটা বাচ্চাকে পাচ্ছি না, যশোর থেকে হারিয়ে গেছে, আমার মাদ্রাসার জিকরগাছা গ্রামে। তো আমার একজনের বাচ্চা পাচ্ছি না, মা বাবা আসছে, আপনি একটু আসেন, সম্ভবত আপনার মাদ্রাসা আসছে বলে আমরা শুনেছি। কিন্তু আমি বুঝতে পারছি যে এটা একটা মানে আমাকে টোপ দিচ্ছে। তখন আমি সাথে সাথে লাইভে আসি, যে আমি যে কিছুদিন আগে বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যের কারণেই আমাকে সম্ভবত ধরতে আসছে। কারণ এর আগে একজন কর্মকর্তা আনঅফিসিয়ালি, যাই হোক, ধরেছে আপনাকে, ধরার পরে আমাকে ধরার পরে প্রথমে আপনার নিয়ে যায় আপনার অ্যারেস্ট করেছে আপনাকে তখন। আমি স্বেচ্ছায় আসি, স্বেচ্ছায় আসার পর আমার সাথে আমি প্রথমে আসি নাই, যেহেতু গুমের একটা সময় ছিল ওই সময়, এই জন্য আমি লাইভ করি। প্রথমে লাইভ করে মানুষ অনেকে কমেন্টে অনেক রকমের পরামর্শ দেন, কিন্তু ওখানে যেহেতু আমার ফ্যামিলি ছিল এবং আমার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এদেরকে হয়রানি করবে, আর আমি তো জানি আমার কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই, কিন্তু আমি তারপরে গুমের আশঙ্কা করেছিলাম। এই কারণে আমি বলি যে আমি এইভাবে গ্রেফতারি হইতে চাই না। পুলিশ আমাকে ফোন করে, পুলিশের 10-12 বার আমার কথাবার্তা হয় ফোনে, বলি যে আপনি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে ডাকেন, তাদের উপস্থিতিতে আপনি লিখিত দিয়ে আমাকে নিয়ে যাবেন, আমি গোপনে আসবো আর আপনি গোপনে তুলে নিয়ে যাবেন, গুম করবেন, এটা হবে না। তো যখন অনেক মানুষ জড়ো হয়ে যায়, অনেক কান্নার রোল পড়ে যায়, যখন আমাকে নিয়ে যায়, তারা বলে যে হুজুরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি, আবার নিয়ে আসবো। তো যাই হোক, ওইখান থেকে আমাকে প্রথমে নিয়ে যায় যশোর একটা পুলিশ ফাঁড়িতে রাখা হয়। আচ্ছা, আমরা একটু যদি এখানে, এরপরে ওখান থেকে ডিবি অফিস, ওখান থেকে আয়নাঘর। আয়নাঘর বলতে সেটাই বুঝাতে চাই, মানে কি আপনাকে গুম করে? গুম করে, জি জি। তারা স্বীকার করেনি প্রথমে, আমার পরিবার আপনাকে তো সবার সামনে নিয়ে গেছে, তবুও অস্বীকার করছে, কারণ মানুষ তো ওই সময় একটা ভয়ের মধ্যে ছিল, হাসিনা প্রশাসনের বিরুদ্ধে। প্রকাশ্যে নিয়ে গেলে তো সেটা গুম হয় না, মানে গুম তো আমরা যে বলি, তারপর না, যখন বলতেছে আমরা গ্রেফতার করি নাই, বলতেছে আমরা আনি নাই, তাহলে কি হলো? এটা স্বীকার করেনি তারা। পরে আপনাকে আর কোর্টে উঠায়নি? পরে আমাকে প্রায় আপনার 13 দিনের মতো এমন একটা জায়গায় রাখে, মানে আপনার ছোট ছোট যে আয়নাঘরগুলো আমরা দেখেছি, ওগুলো হচ্ছে তুলনামূলক বড়, ঠিক আছে, ওখানে রাখে। উপর একটা লাইট থাকতো, বিশাল বড় লাইট। তো ওরা প্রথমে যে যখন আমাকে প্রথম দিন বসায় রেখেছে, মানে এটা পুলিশ হেফাজতে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, যেটা হয় ওইটাই ওখানে রাখা? না না, এটা জিজ্ঞাসাবাদের জন্য না, সাধারণত এটা হলো আপনার ওখানে বাইরের আওয়াজ ভিতরে যাবে না, ভিতরের আওয়াজ বাইরে আসবে না, এবং বাতাসও একটা বড় জেনারেটরের মাধ্যমে নিত এবং জেনারেটরের মাধ্যমে বের করতো। আর দেয়ালের বিভিন্ন আঁকিবুকিতে আমি বুঝেছি গুপ্ত কক্ষে আপনাকে জি জি রাখা হয়েছে, ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে আমি এটা একটু শুনতে হবে, পরে আমাকে তারা বলে যে আপনার তো আসলে কোনো কিছু সংশ্লিষ্টতা পেলাম না, আমরা আপনাকে ছাড়তে চাই। আমার সাথে আমাকে ছাত্রও গ্রেপ্তার করে, আমরা আসলে আপনাকে যেহেতু কোনো সংশ্লিষ্টতা পাইনি এতদিন রেখে, বুঝেছি আপনি আবেগের ঠেলায় বক্তব্য দিয়েছেন। তখনও আমি কাউন্টার দিয়েছি, না আমি বিবেকের তারণেই দিয়েছি বক্তব্য, আমি আবেগে দিই। তো তখন তারা আমাকে বলে যে আপনি যেহেতু আসলে আমরা বুঝতে পেরেছি আপনার কোনো সংশ্লিষ্টতা নাই, সামনে থেকে একটু কথাবার্তা একটু হিসাব কিতাব করে বলবেন, অনুরোধ করেছি। আর আপনাকে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে এই 13 দিন কোথায় ছিলেন,
তখন আপনি বলবেন যে কোনো একটা ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছি, আমাকে রিকোয়েস্ট করে। তখন আমি বলি দেখেন আমি সংবাদ সম্মেলন করতে যাব না, কিন্তু সাংবাদিকরা যদি আমাকে জিজ্ঞেস করতে আসে তাহলে আমি এটা বলতে পারবো না যে ব্যক্তিগত কারণে করেছি, কারণ এটা একদম মিথ্যা। মিথ্যা হবে। মিথ্যা। আপনাদের সাথে যেমন এখানে এসে একটাও মিথ্যা কথা বলিনি, কারণ আমাকে তারা আটকে রেখেছে। ইন্ডিয়াতে কোন কোন মাদ্রাসায় পড়েছে খোঁজ নিয়েছে, বাংলাদেশে কোন কোন মাদ্রাসায় পড়েছে খোঁজ নিয়েছে, আমার তথ্য মিল আছে কিনা এটা সে ওই সময় ইন্ডিয়া থেকে ভেরিফাই করে যখন ঠিক পাইছে। তো যখন আমি ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছি কথা বলতে রাজি হই নাই, তখন আমি বলতেছি মাপ চাচ্ছে যে আসলে আমাদের করার কিছু নাই, আপনি যে এখন আমরাই মামলা খেয়ে যাবো যদি আপনাকে আমরা একটা মামলা না দিই, তো একটা মামলা দেবো, আপনি ইনশাল্লাহ জামিন হয়ে যেতে পারবেন। আচ্ছা, সেই গেল আপনাকে গুম অথবা আপনাকে তৎকালীন সময়ে আপনার উপর নির্যাতন, আইনি নির্যাতন, পুলিশ নির্যাতন করেছে, সেই গেল। আমরা সরাসরি এখনকার একটু সময় চলে আসি। ওই সময়কার যে জেলে থাকা যে লম্বা একটা সময়, লম্বা একটা ট্রমা গেছে, ওই সময় তো সবই ভিকটিম, আমিও যেমন ভিকটিম, অন্যরাও ভিকটিম। তো আমি দেখতাম যে আসলে এই ভিকটিমদের পাশে কেউ দাঁড়াতে চায় না। তো আমি হাসিনার আমলেই কিন্তু আমি জামিন পাই, জামিন পেয়ে ওই সময় থেকেই আমি আইনি সহায়তা দিই ভিকটিমদেরকে। ওই সময় থেকে আমি লাইভ করে জেলে গেছি, দেখেছে লাইভ থামাই দিয়েছে তা না, আমার প্রতিবাদ বাইরে এসেও চলেছে আলহামদুলিল্লাহ। ওকে, এরপর আপনি সরাসরি, আপনি তো জন্ম আপনার বিক্রমপুরে, মানে জন্ম আমার বিক্রমপুরে। আপনি এখন থাকছেন যশোরে। গাজীপুরের কানেকশনটা কিভাবে আপনার? আমি থাকছি যশোরে, যশোরে আমার বড় বোনের বাসা। আমি জেনারেল লাইনের পড়ার মাঝপথে চলে যাই আমার দুলাভাইয়ের কাছে। দুলাভাই যশোর দরটার মাদ্রাসা মুহাদ্দিস, তো ওনার ওই মাদ্রাসায় চলে যায়, ওখানে পড়াশোনা শুরু হয় আমার। পরবর্তীতে বাকরা মাদ্রাসা, যেটা ওখানে আমি সামান্য দুই চার দিন ক্লাস করেছি। আমি যখন ফারেক হয়ে আসি ওইখানেই আবার আমাকে ওনারা শিক্ষক হিসাবে নেয়। সেই সুবাদে আমার ছাত্র জীবনের বড় একটা অংশ, আবার শিক্ষকতা জীবনের বড় একটা অংশ যশোরে কাটে। তো মানে ওই যে যশোরের প্রতি একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা হয়ে গেছে আমার আর কি। আমি অন্য কোথাও আসলে কমফোর্টও ফিল করি না, ভালো লাগে না। ঠিক আছে, যশোরে থাকি। আর গাজীপুরে আসলাম কিভাবে, আমার একটা প্রোগ্রাম ছিল মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহর সাথে, আমরা কিশোরগঞ্জের মাহফিলে আমি যাই। মাহফিলে যাওয়ার পর ওইখান থেকে আবার ওই ময়মনসিংহের ভাইরা যারা ওখানে মাহফিলের শ্রোতা হিসেবে আসছে বললো যে হুজুর আপনাকে আগামীকাল প্রোগ্রাম আছে। আমি বললাম না, বলো আমরা একটু হিজামা করব, আর আপনি যদি চান যে একটা ছোটখাটো সেমিনার টাইপের মসজিদে করবেন তাহলে চলেন। তো আমি ওদের সাথে চলে যাই ময়মনসিংহ। তো মাগরিব বাদ প্রোগ্রাম হওয়ার কথা, তো এর মধ্যেই আসরের একটু আগে আমি ফেসবুকে ঢুকে দেখি প্রচুর একটা ওই যে মাওলানা আনিসুর রহমান সাহেবের কমেন্টে আমাকে সবাই মেনশন করতেছে। তখন আমি মাওলানা আনিসকে চিনি না। তখন ওনার আইডিতে আমি ঢুকলাম, দেখলাম যে ওনার কভার ফটো হেফাজতের যুগ্ম মহাসচিব, হেফাজতের একজন যুগ্ম মহাসচিব মুফতি হারুনিজা সাহেব, ওনার সাথে তার কভার ফটো। তাহলে উনি তো পরিচিত, হারুনিজা সাহেবকে আপনি চেনেন, হেফাজতের যুগ্ম মহাসচিব। তো তার সাথে সাথে তার কভার ফটো রয়েছে, এই লোক মোটামুটি বিশ্বস্তই হবে, এটা আমার একটা প্রাথমিক ধারণা ছিল। তো ওনার ওইখানে নাম্বার দেওয়া ছিল, যেহেতু অন্তত অনেকগুলো কমেন্টে সব আমাকে মেনশন করছে, বিক্রমপুরী একটা পদক্ষেপ নেন, বিক্রমী ভাই আপনি তো মাজলুমের পাশে দাঁড়ান, তো এখানেও আপনি একটু যান। তো কিন্তু ওখানে কিন্তু আমাকে ডাকে নাই। কোথায়? মানে গাজীপুর আমাকে ডাকে নাই। আর আমার গাজীপুর দুটো ঘটনা ঘটেছে। মেয়েটার কথা বলতেছি, ধর্ষিতা মেয়েটার কথা। তো যেহেতু আমাকে ডাকে নাই, আমার ওই যে মূলনীতি যে আমাকে কেউ না ডাকলে আমি সেখানে যাই না। তো এখন আবার ওই আমার ফলোয়াররাও সবাই ঘরে মেনশন দিয়ে যাচ্ছে আমাকে এই ধরনের পোস্টগুলোতে। তখন আমি দেখলাম, খুঁজতে চেষ্টা করলাম যে আসলে এইটাকে ফেসবুকে মূল ছড়াইছে কে, পোস্ট অনেকেই করতেছে। তখন দেখলাম মূল ছড়াইছে এখানে মাওলানা আনিসুর রহমান সাহেব। তো ওখানে আবার ওই যে ফোন নাম্বার দেওয়া আছে, কল। তখন আমি নিজে ওনাকে কল করলাম, বললাম যে ভাই ঘটনাটা কি। তখন উনি বললেন যে একটা মুসলিম মেয়ে 13 বছর বয়স, ইসকনের এক সদস্য, তার নাম হলো জয় কুমার রায়। এটা হলো আপনার তার টিকটক অ্যাকাউন্টে, এবং পুলিশের এজারে যেটা আছে সেটা হলো জয় কুমার দাস সম্ভবত, একটু পরিবর্তন আছে। তো এই ছেলেটা, ওই মেয়েটা এবং ছেলেটা পাশাপাশি বাসায় ভাড়া থাকে, মানে মেয়ের পরিবার এবং ছেলের দুলাভাইয়ের পরিবার, মেয়ের ভাই, মেয়ের মা বাবা, আর হলো মেয়ের ছেলের হইলো আপনার মামা, আর হইলো মামি। লোকনাথ হইলো জয়ের কি মামা, আর এই লোকনাথের ভাইরা হইলো আপনার সঞ্জিতের চরিত্রটা সামনে আসবে আর কি। তো এগুলো আমাকে উনি জানালেন ডিটেলস। তখন আমি বললাম যে আপনি কি তথ্য ভেরিফাই করছেন কিনা, ঘটনা সত্য কিনা। আমার যেই সকল জিজ্ঞাসাগুলো আমি আমরা একদম টু দ্য পয়েন্টে যদি একটু আসি, এগুলো শুনেছি অলরেডি, মেয়ের বিষয়গুলো মানুষ জানে। আপনি বলেছিলেন মেয়েকে 3 দিন মানে ধর্ষণ করেছে, পালাক্রমে ধর্ষণ করেছে 3 দিন অনবরত, এবং আমাদের ধারণা গণধর্ষণ হয়েছে। আপনার ধারণা গণধর্ষণ হয়েছে? মানে মেয়ে তো বলছে যে আমাকে 2 বার জয় ধর্ষণ করেছে, এটা আমার সেন্স ছিল। হ্যাঁ, সেন্স ছিল। কিন্তু আমরা যতটুকু শুনেছি পুলিশের মারফত বা পুলিশ যে ইয়ে করেছে যে এই মেয়ে এই ছেলের সাথে সম্পর্ক, জি এটাই আসতেছে, প্রেমের সম্পর্ক। প্রথমে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই গেছে। জি আপনি এটাকে কেন ধর্মীয় একটা? আচ্ছা তাহলে প্রথমে মাওলানা আনিস আমাকে ওইটা জানাইছে,
এরপরে যখন আমি আসতেছি তখন পুলিশের এই বক্তব্যটা যেটা আপনি শোনালেন, এইটাও মাওলানা আনিস আমাকে বলছে যে ভাই আমি তো এটা মনে করলাম, এখন তো আবার শুনতেছি এই মেয়ের সাথে ওই ছেলের কি ছিল, মেয়ে স্বেচ্ছাতেই গেছে। স্বেচ্ছাতেই ছিল বা এর আগেও দুইবার গেছে। আগে আগে দুইবার গেছে, এটা মাওলানা আনিস আমাকে বলে নাই বা পুলিশও বলে নাই। বলেছে যে মেয়ের সাথে হয়তো একটা রিলেশন ছিল। আগে তো ভাবছিলাম যে টোটালি জোর করে, কিন্তু আপনি যেটা বলেছিলেন যে একটু আমি- জোর আমি করে বিশ্বাস করি। ঘর থেকে তুলে নিয়ে গেছে। না না, এটা আমি কখনোই বলিনি, কোথাও বলিনি। জোর করে নিয়ে গেছে। আমি এটা আমার কথা আমাকে বলতে দেন, আপনি এটা ডকুমেন্ট দেখান যে এইভাবে বলেছি আমি। আচ্ছা, ঠিক আছে। তো মাওলানা যখন আমি একদম গাজীপুরের কাছাকাছি চলে আসছি, তখন আপনি যেই তথ্যটা দিলেন এইটার, তখন আমি বললাম কোনটা ভেরিফাইড, আগে যেটা বলেছেন ওইটা নাকি এখন যেটা বলতেছেন এইটা। তখন উনি বলতেছে যে আগে তো তারা এরকম বলেছিল, এখন আবার আরেক সূত্রে যেহেতু এটা পাইলাম, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বলি, ঠিক আছে, সরাসরি মেয়ের সাথে এসে কথা বলবো, মেয়ের মা বাবার সাথে এসে কথা বলবো, যেটা সত্য জানবো, আমরা সেইভাবে লিগেল ওয়েতে আগাবো। আর যদি এমন হয় যে তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল, ধরে নিলাম প্রেমের সম্পর্ক ছিল, তবুও তো 13 বছর বয়সের একটা মেয়েকে 3 দিন তার মা বাবাকে না জানিয়ে এভাবে নিয়ে রাখা করলে ছেলের এটা তো বয়স কত? আইনত তো ধর্ষণই হয়। ছেলের বয়স কত? ছেলের বয়স আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল এলাকাবাসী তাদের থেকে যেটা জানি 26-27 হবে, কিন্তু পুলিশ এজারে লিখেছে 20 বছর। এটাও আমি আসতেছি, পুলিশ এজারে লিখেছে 20 বছর। তো পরবর্তীতে আমি ওই ছেলের ব্যাপারে অনলাইনে আমাকে যারা সহায়তা করে, মোটামুটি অনেকে যোগাযোগ করে যে তার কোনো আইডি, তার কোনো নাম্বার আছে কিনা, আমরা তার ব্যাপারে আরেকটু ভেরিফাই করি এই ছেলেটা কে কি। তখন এইগুলো মোটামুটি টিকটক আইডিটা তার বের হয়ে যায় ছেলের। না, আমার প্রশ্ন হলো একটা স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, কিন্তু এখানে একটা ধর্মীয় বিষয়টাকে জি আপনি জি, কেন আমি শুনলেন? কেন আনলাম এখানে বলতেছি। এখানে আমি প্রথম থানায় পৌঁছাই, একেবারে আপনার পুরোটা শুনতে হবে, তাইলে এখানে পাবেন। আমি যখন থানায় পৌঁছাই তখন পুলিশকে আমি জিজ্ঞেস করি যে আসলে ঘটনা কি ছিল। তখন প্রাথমিকভাবে কিন্তু পুলিশও বলেনি যে প্রেমের সম্পর্ক ছিল। মানে আব্দুল মান্নান, ওসি আব্দুল মান্নানকে আমি জিজ্ঞেস করেছি, তখন বললো যে এখানে তো আসলে মেয়েটা ছোট মানুষ, ও প্রেমের কি বুঝ, আর প্রেম করলো তো এই প্রেম গ্রহণযোগ্য না। ঠিক আছে, ওসি নিজেই বলো, এই জন্য এটা আমাদের কনসার্ন না। প্রশাসন বলতেছে যে যদি প্রেমের সম্পর্ক হয়েও থাকে, 13 বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না। 13 বছর প্রেম করতে পারে না? অবশ্যই তো করতে পারে। প্রেম মানে প্রেম পরবর্তী প্রেম তো আসে। না 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 না, ওইটা না। পুলিশ কথা হলো পুলিশ যেটা বলেছে আমি সেটা ভুল বলি। করে গেল কি না, না না, মানে মেয়েটা প্রেমের পরবর্তী যে প্রণয়, মানে যেটাকে কি বলবো, মানে সহবাস, এটা তো গ্রহণযোগ্য না। এটা করেছে কতটুকু আপনি সঠিক, মানে হ্যাঁ? আপনি কতটুকু শিওর? এটা তো পুলিশ নিজে বলেছে যে দর্শক নিজে স্বীকার করেছে, ওসি আব্দুল মান্নান। দেখেন, আমি কিন্তু মেয়ের সাথে বা মেয়ের পরিবারের সাথে কথা বলিনি। প্রথমে যেই ওসি আব্দুল মান্নানের সাথে কথা বলেছি, সে বললো যে দর্শককে গ্রেফতার করেছি এবং সে তার অপরাধ স্বীকারও করেছে। এটা ওসি আব্দুল মান্নানের বক্তব্য। ওই যে ওখানে যে বসে আছে উনিও ছিলেন, আরো অন্তত 50 জন মানুষ ছিলেন গাজীপুরের স্থানীয়, এবং আমি যে ফেসবুকে এটাকে পোস্ট দিয়েছি সে কারণে অনেকে গিয়েছেন। তো ওসি আব্দুল মান্নান সাহেব নিজে বলেছেন যে ও এখানে এসে কি করছে, স্বীকার করছে। তখন আমি বললাম, স্বীকার যেহেতু করেছে, আপনি কি 164 করাইছেন ওর? আমি প্রশ্ন করলাম, যেহেতু স্বীকার করছে। তখন বললেন যে না, 164 করাইনি, মেয়েটার ফরেন্সিক বাকি আছে, ফরেন্সিকটা আসুক, রিপোর্ট আসুক, তারপরে আমরা ধীরে সুস্থে তাকে রিমান্ড আবেদন করব। রিমান্ড মঞ্জুর হইলে তারপরে সে আরো কি তথ্য বের হয়ে আসে, তারপরে আমরা 164 এর দিকে যাব। আমি কিন্তু সাথে সাথে এটা বলেছি যে আপনি যেহেতু বললেন যে স্বীকার করেছে, তাহলে সাধারণত একটা জিনিস স্বীকার করলে পুলিশ কিন্তু 164 করায়, তো আপনি সেটা করাইছেন কিনা। তো সেই উত্তর দিল। দেওয়ার পর তখন আমি বললাম এজারটা দেন। তো এজারে কিছু অসঙ্গতি আমি ওই সময় পাইলাম, যেমন ওই ছেলের বয়সও 20, ছেলের মামার বয়সও 20, তো মামা ভাই না উভয়ের বয়স 20 হয় কিভাবে? ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। আমি বলি, আমি একটু এরপরে আমার সন্দেহ আছে ওখানে যে এজার লিখেছে। এখানে আপনি একটু যদি বলি এই জায়গাটাতে শেষ করে, কারণ আমি ওনার কথা একটু শুনতে চাই। এই পর্বে এই মেয়েটির ঘটনা নিয়ে আপনার কথা শুনবো, আমি এখনই আসছি আপনার কাছে। তো আপনার কাছে প্রশ্ন হলো যে এখানে ধর্মীয় সম্পৃক্ততা আর বিশেষ করে পুলিশের গাফিলতির সম্পৃক্ততা আপনি কেন কারণ পুলিশের উদ্দেশ্যটা এখানে কি? পুলিশ প্রথমেই আমি আপনাকে বলি, ফেসদাপি বলে কিন্তু এই বিষয়ে একটা লাইভ হয়েছিল। সেদিন আপনি অনেক পুলিশকে টার্গেটই করেছেন যে পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই হিন্দু লোককে সাপোর্ট দিচ্ছে। আপনি আমাকে বলতে দেন সাইবুল ভাই, আমি বলি ফেসদাপি বলে যে এটাকে লাইভটা করলাম, মেয়ের বাবা অভিযোগের তীর ছুঁড়েছিল পুলিশের দিকে। আমি কিন্তু পুলিশকে ওই সময় বাঁচালাম। আমি আপনাকে বললাম যে ভাই, পুলিশের কিছু ত্রুটি হয়েছে, এটা ইন্টেনশনালি না। পুলিশ বলেছে মামলা করেনি, মেয়ের বাবা কখনোই এসব বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেনি। আমাকে একটু বলতে দেন। ওই দিন মেয়ের বাবা অভিযোগ করলো আমার উপস্থিতিতে, ফেসদাপি বলে আপনার সামনে, তারা দূরে ছিল যদি ভার্চুয়ালি, তো আমরা উপস্থিত ছিলাম। মেয়ের বাবা যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে, তখন আমি একটা কথা বলেছিলাম, দেখেন আপনি বুঝেন না অনেক কিছু। পুলিশ আন্তরিকতার সাথেই দেখেছে, পুলিশ যে আসামি গ্রেফতার করেছে, এটা তো আমাদের অনেক বড় অর্জন। এরপরে কিছু মিস্টেক হয়েছে, বয়সের মিস্টেক বা
ওই যে কি বলে আপনার ওই যে মহিলার নাম যে যে লোকনাথের স্ত্রী, যেহেতু ওই বাসায় রেখে ধর্ষিতা হয়েছে, তো লোকনাথের স্ত্রীর নাম যেহেতু পুলিশ যুক্ত করেনি, এখানে পুলিশের ত্রুটি হয়েছে। তবে আমি ওসি আব্দুল মান্নানকে জিজ্ঞাসা করেছি এই ত্রুটিগুলো হইলো কিভাবে, তো তিনি বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত। আমরা 24 ঘন্টার মধ্যে ওকে থানায় হ্যান্ড ওভারের একটা প্যারা ছিল আমাদের, তাড়াহুড়া করতে গিয়ে কিছু মিসিং হয়েছে, তো এগুলো আমরা তদন্তে যুক্ত করে দেবো। আমি আপনার ওই রেকর্ড থাকলে আপনি বের করে দেখেন এখনই। তো আমি কিন্তু পুলিশের দিকে আঙ্গুল তুলিনি, বরং পুলিশকে সহযোগিতা করেছি, এবং থানার পাশে বের হয়ে এসেই আমি কিন্তু ওসি আব্দুল মান্নানের পক্ষে এটা লাইভ করেছি। না, আপনি তো পুলিশকে সময় দেন, আপনি সবসময় আপনার একটা ইন্টেনশন ছিল যে জনগণকে ডাকাডাকি করে কিভাবে এটাকে আরেকটু জনগণ সম্পৃক্ত করা যায়। সাইফুল ভাই, এই ধরনের একটা আমি দুইটা লাইভ করেছি। অনেক না না সরি, আপনি সঠিক বলছেন, আপনি মানে এটা আমাকে বলতে দেন, ইস্যু তৈরি করার জন্য। না না আপনি আমাকে বলতে দেন। এখানে প্রথমে হইলো আমি ওই থানা থেকে বেরোয় মোট দুইটা লাইভ করেছি। একটা হলো থানার বাইরেই লাইভ করেছি, সেটা আমার পেজে আছে। সেখানে আমি স্পষ্ট বলেছি যে এখানে পুলিশের প্রতি আমি সন্তুষ্ট, এখনো পর্যন্ত আমরা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট, এই কথাটা লাইভে আছে। কালিয়াকৈর থানা থেকে বের হয়েই আমি এই লাইভটা করেছি। ওই সময় আমি কিছু ক্ষোভ প্রকাশ করেছি মুসলিম নেতৃবৃন্দের প্রতি, যে আপনারা যখন সেটাই খুব প্রকাশ করেছি, মানে বিষয়টা নিয়ে কেন কথা বলছেন না, কেন কথা বলছেন না, কেন যারা এখন এটা কেন এই যে ক্ষোভটা প্রকাশ করেছি কেন, এটাকে আমি কি আসলে ধর্মীয় রূপ দিতে চেয়েছি, নাকি আসলে বিষয়টা ধর্মীয় আগ্রাসন হিসেবেই জয় এগিয়েছে, এটার প্রমাণ দিচ্ছি আমি। জয়ের টিকটক যে আইডিটা আছে, সেই আইডিতে আপনার সে একটা পোস্ট করেছে যে মুসলিম হিজাবি মেয়েদেরকে মধু 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 রসমালাই রসমালাই। সে একজন হিন্দু কমিউনিটির ছেলে, সে হিন্দু মেয়েদেরকে ছবি কিন্তু সে পোস্ট করে না। আমি অনেক দেখছি যে কোনো পোস্টে হিন্দু মেয়ে আছে কিনা, তার তো শত শত পোস্ট, হাজার হাজার পোস্ট, অত পোস্ট আমি ঘাটি নাই। আমি যে কটা ঘেটেছি কোনো পোস্টে পাইলাম না যে কোনো হিন্দু মেয়েকে সে রসমালাই বলেছে। হিজাবি মেয়েদেরকে রসমালাইটা আপনার কাছে আছে? জি জি, এই ভিডিও আমার এই মোবাইলে আছে, আমার এই মোবাইলে আছে, এখন দেখাচ্ছি। আপনার কাছ থেকে ফাঁকে একটু শুনতে চাই এই পার্টিকুলার এই বিষয়। না এটা এই পয়েন্ট, তিনটা পয়েন্ট বলে নেই, তারপর ওনার কাছে যান। এরপর আমি ভিডিওগুলো তিনটাই ভিডিও দেখাবো। এটা এক। 2 নম্বর হইলো সে কিভাবে মুসলিম মেয়েদের ধর্ষণ করবে। মানে একটা মুসলিম মেয়ে, তার হইলো মানে মেয়েটাকে দেখতে মনে হচ্ছে মুসলিম, যে কি দেওয়া আছে, মাস্ক পরানো আছে, বা ওই যে কোনো কাপড় দিয়ে বাঁধা আছে, তার মুখটা হাত বাঁধা একটা মুসলিম মেয়ে। তো সে তার কাপড় চোপড় খুলে মেয়েটাকে ধর্ষণে দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিডিওটা সে তার টিকটক আইডিতে পোস্ট করছে। তার মানে কি, সে নিজেও ধর্ষণ করতে চায় এবং অন্যদেরকেও ধর্ষণে উৎসাহিত করতে চায়। তৃতীয় যে বিষয়টা, সে নিয়মিত ভারতে যাতায়াত করে এবং ভারতের বিভিন্ন মন্দিরে সে যখন কি করে, ওই যে আপনার পূজা করে, সেগুলো জয় শ্রীরাম টাইপের যে স্লোগানগুলো আছে এগুলো দিচ্ছে। সে হিন্দিতে বিভিন্ন কথাবার্তা বলতেছে। এরপরে আপনার আরেকটা বিষয় হলো, সে একজন মুজিববাদী, তার পুরো ঈদের আওয়ামী লীগ আবার আসবে এই টাইপের পোস্ট আছে তার টিকটক আইডিতে। তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে, টিকটক আইডি আছে, আমি আপনাকে দেবো ইনশাআল্লাহ। তো এই যে তখন আমরা ডাউনলোড করে রাখছি এবং আইডিটা আমি পাবলিক করে দিয়েছি, লিংক বলেছি যে আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখেন যে কোনো সময়। মানে আপনি যেদিন গেছেন, এই মেয়েটা যেদিন অপহরণ হলো, নিরুদ্দেশ হলো বাসা থেকে, সেদিনই কি আপনি গেছেন, নাকি আপনি পরে আরো পরে গিয়ে এই এটা 2 মাস আগের ঘটনা। এই মেয়েটা আপনার প্রথমে যখন ধর্ষিতা হয়, মেয়েটা যখন কি বাড়িতে ফিরে আসে, এরপরে 2 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, মেয়েরা ভয়ে কুড়িগ্রাম চলে গেছে। মানে তাদেরকে, মেয়ের মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, মেয়ের মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, মেয়ের বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো এই সকল, এবং মেয়েটা যখন 3 দিন পর ফিরে আসে, আপনার মেয়ের মা বাবার কথা হইলো যে তাদের সাথে ভালো মতো কথা বলতেছিল না, অ্যাবনর্মাল টাইপের ছিল, এবং সে খুব চিৎকার চেঁচামেচি করতো। আর টিনের ঘর, যেহেতু টিনের ঘর, আর লোকনাথরা তো ওখান থেকে আগে থেকেই সরে গেছে, তখন বাড়িওয়ালা প্রেশার দিয়েছে তাদেরকে, তোমার মেয়ে সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা আইসো না, কারণ এইভাবে যদি মেয়েটা হারায় গেছে 3 দিন আগে। আমরা যতটুকু জানি ওই মেয়েটা এর আগেও 2 বার এই ছেলের সাথে, এটা শতভাগ মিথ্যা, আমি বলি শোনেন, এবং তারা প্রতিবেশী, খুবই ভালো সম্পর্ক ছিল, একে অপরের ঘরের মধ্যে আসা যাওয়া করতো। এটা ঠিক, একে অপরের ঘরে তারা চেনা জানা ছিল ভালো, এভাবে যাতায়াত ছিল তাদের পারস্পরিক পরিচয় ছিল। এবং এটা কিভাবে, মেয়ের পরিবার ওখানে 1 বছরের বেশি সময় ভাড়া থাকে, আর ছেলের পরিবার ওখানে 2.5 থেকে 3 মাস ভাড়া থাকে। ছেলের পরিবার বলতে ছেলে মামার পরিবার, ঠিক আছে? এখানে একটু শোনেন তো, এই যে 2 পরিবার যে থাকে, তো জয় তার সাথে এর মধ্যেই সম্পর্ক গড়ে তোলে। আমি কিন্তু একবারও কোথাও বলি নাই যে প্রেমের সম্পর্ক মোটেই ছিল না। আমি বারবার বলেছি 13 বছরের মেয়ে একদমই যে কিছু বোঝে না তা না,
হইতে পারে প্রেমের সম্পর্ক, বা হইতে পারে আন্তরিকতা, হইতে পারে ভাই বোনের একটা সম্পর্ক, হইতে পারে প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক, বহু কিছু হইতে পারে, এটা অন্তরের ব্যাপার। কিন্তু আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করেছি প্রথম থানায় গিয়ে পুলিশের অনুমতি নিয়ে, পুলিশকে বললাম যে ভাই আমি একটু মেয়ের সাথে কথা বলছি, যেহেতু আমি আইনি সহায়তা দিতে এসেছি, ঘটনার বাস্তবতা কতটুকু আমি তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। তখন উনি বললেন আমার কয়েকজন অফিসার, মানে তার মহিলা পুলিশ এবং ওই পুরুষ পুলিশ দিল যে তাদের উপস্থিতিতে আমাকে কথা বলতে হবে। আমি কই সোফাইন, সমস্যা নেই। আমি যখন ওই যে যেটা নারী শিশু যেখানে ওই যে একটা আলাদা রুম আছে ওখানে যেটা রাখা হয়, ওখানে গেলাম, তো মেয়েটাকে ডাকতেছে, প্রথম ওঠে না, তো মহিলা পুলিশ এবং তার মা যখন মেয়েটা জাগলো, উঠতে পারতেছে না কষ্টে, মহিলা পুলিশ এবং তার মা দুইজন ধরে চেয়ারে বসাই দিয়েছে, মানে 2 মাস পরে এই অবস্থা। 2 মাস পরে? হ্যাঁ হ্যাঁ। জি। এখন আমি আপনার কাছে এই যে সে ভারতে যাতায়াত করে, তারপরে আপনার তার জয় শ্রীরামের যে বিষয়গুলো আছে, তারপরে আবার এই যে মুজিবের যেই বন্দনা সে করছে এবং আওয়ামী লীগ আবার ফিরে সেটা চায়, এরপরে আপনার তার যে আপনার জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেয়েদেরকে ধর্ষণ করতে চাওয়া, এরপরে আপনার মেয়েদেরকে রসমালাই বলা এবং এগুলো প্রচার করা, এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের সাথে তার যে একটা সম্পর্ক, এগুলো সবকিছু মিলিয়ে এবং যেভাবে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে গেল, একটা সাধারণ হিন্দু হইলে এভাবে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে যাওয়ার কথা না, যেভাবে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে গেল, তো এই সব কিছু মিলে প্রথম কিন্তু এখানে দর্শক হিসেবেই আমরা দেখেছি। কিন্তু পরে দেখেছেন আপনি এটা আসলেই ভারতীয়, তার সাথে পুরো ভারতের এজেন্ডা পূরণের জন্য তার সাথে এই ধরনের একটা ঘটনা। জি, আপনি কিভাবে দেখেন? জি, অনেক লম্বা হয়ে গেছে। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আজকে ফেস দ্য পিপলে আমাদের গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাকে 13 বছরের একটি কিশোরী হিন্দু জয়কুমার কর্তৃক ধর্ষিত হওয়ার পরে, এবং এর মধ্যেই টঙ্গীর একজন খতিব গুম এবং গুম পরবর্তী একরকম বক্তব্য, এখন আবার নতুন আরেক রকমের বক্তব্য মিডিয়ায় আসবার পরে এই জনপ্রিয় মাধ্যম ফেস দ্য পিপলে আমাদেরকে ডাকবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা গাজীপুরে বাড়ি, বাকি আমাদের পূর্বপুরুষগণ 400 বছরের ইতিহাস আছে যারা ভাওয়ালের গাজীপুরের। আমাদের লেখাপড়া মিরপুরে আরজাবাদ মাদ্রাসায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত 14 বছর এখানে লেখাপড়া করেছি। আমি 23 নম্বর নিবন্ধিত দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর মহানগরের সেক্রেটারি দায়িত্ব পালন করছি। আর এদেশের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি, যার এই পরিচয়ের সাথে আমাদের ওইখানকার মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত ফেসিস্ট 16 বছরের আমলে, 17 বছরের আমলে জুলুমের শিকার হওয়া সবই হয়েছে। 2022 সালের 7ই জানুয়ারি আমি নিজেও একটি মাহফিল থেকে ফেরার পথে ঢাকা ময়মনসিংহ রোডের ভবানীপুর থেকে গুম হয়েছিলাম। 9 দিন গুম থাকার পরে আমাকে আদালতে ওঠানো হলো এবং পল্টন থানার একটি সাবেক মামলায়, যেটাতে মামুনুল হক সাহেব প্রধান আসামি, সেটাতে গ্রেফতার দেখিয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে 4 মাসের অধিক ফাঁসির কন্ডেম সেলে 24 ঘন্টার লকআপে রেখে দিয়ে আমাদের জীবন বিপন্ন করবার চেষ্টা করা হয়েছে। এই পরিচয়ের সাথে যেটা বলবো, গাজীপুরে হেফাজতের মামলায় একমাত্র গুম বা জেল খাটা আলেম আমি। তো সেক্ষেত্রে গাজীপুরের যে কোনো ধর্মীয় এবং রাষ্ট্রীয় ইস্যুতে আমাদের ইনভলভমেন্ট আছে, এবং বিগত ফেসিস্ট আমলের যেভাবে আমরা রোষানলের শিকার হয়েছি, 5 তারিখ পরবর্তীতে প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে আমরা রাষ্ট্রের সকল অনুষঙ্গকে আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি এবং আমাদের জায়গা থেকে পরামর্শ দিচ্ছি, নির্দেশনা দিচ্ছি, এবং আমরাও যেভাবে ওনাদের কাছে অবাধে যাতায়াত করি, ওনারাও তাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন, এই অবস্থা বিদ্যমান। সেক্ষেত্রে গত এই রবিবারের আগের রবিবার দুপুর 11:15টার দিকে আমাদের গাজীপুর জেলা হেফাজতের আমির এবং জমিয়তুল উলামা ইসলাম গাজীপুর জেলারও আমির হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব, একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম, একজন শাইখুল হাদিস, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার, তিনি ফোন করলেন যে আমরা হেফাজতের সেক্রেটারি সাহেব সহ এই দর্শিতা মেয়েটিকে দেখতে যাব। সে যেহেতু গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি, সেখানে আপনিও আমাদের সাথে যুক্ত হন। তো হসপিটাল থেকে আমার বাসার দূরত্ব 15 মিনিটের। তা আমি বললাম ঠিক আছে, কাছে এসে ফোন দিলেন। উনি ফোন দিলেন, গেলাম, যেয়ে দেখলাম কালিয়াকৈর উপজেলা হেফাজতের যে সভাপতি মুফতি ইমদাদুল্লাহ ভাই, মাওলানা মুফতি আব্দুল আজিজ ভাই এবং গাজীপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান ভাই,
প্রচার সম্পাদক মুখলেসুর রহমান এবং আমাদের জেলার সভাপতি মুফতি মাসুদুল করিম সাহেব আছেন। আমরা ওই মেয়েটি গাইনি বিভাগের যে রুমে 6ষ্ঠ তলায় ভর্তি, সেখানে 2 জন নারী কনস্টেবল আছেন দাঁড়িয়ে এবং অন্যান্য মহিলারাও তাদের এখানে আছেন। যাতায়াতটা খুব স্বাভাবিক ছিল না, যেহেতু এক তো মহিলা ওয়ার্ড, আবার হলো এখানে একজন মামলা চলমান তদন্তাধীন এরকম এক ভিকটিম এখানে আছে, সে কারণে ওই মহিলা পুলিশ বাধা দিলেন। আমি সেখান থেকে এএসপির মাধ্যমে এসপি সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, 2বার ফোন দিয়েছি, ফোন ধরেননি। তারপর জেলা পুলিশের যিনি ডিএসবি প্রধান আবুল বাশার সাহেব, তাকে ফোন করলাম। তিনি আমাকে বললেন যে তদন্তাধীন বিষয়ে এখন আমি অনুমতি দিতে পারি না, এটা আমার ইখতিয়ার বহির্ভূত, ভাই আপনাকে হেল্প করতে পারলাম না। ভাবলাম যে এই অবস্থায় আমরা 2 জন নারী কনস্টেবলের সাথে আর কি কথা বলবো। মেয়ের বাবার থেকে ঘটনা শুনলাম, ঘটনার পরম্পরা শুনলাম এবং বললাম এখন আপনি কী ধরনের প্রবলেম ফেস করছেন। তিনি বললেন যে আমাদের যে ফরেন্সিক আলামত নেওয়া হয়েছে, এটা রিপোর্ট এসে যাবার কথা আজকে পর্যন্ত, এটা আসে নাই। আমরা যখন রিপোর্ট চেয়েছি বলল এটা পুলিশকে দিবে, আমাদের দিবে না, অতএব আমাদের রিপোর্টটা জানা দরকার, এটা আমাদের এখনকার বর্তমান সমস্যা। আমি এবং আমাদের জেলার সভাপতি সেক্রেটারি ওনার হাত ধরে, ওনার মেয়ের চাচাও সাথে ছিলেন, এই মেডিকেল কলেজ পরিচালনার যে অফিস 3 তলায়, এই অফিস যে ব্লক, এই ব্লকে গেলাম এবং এটা ডেপুটি ডিরেক্টর উপপরিচালক ডাক্তার আব্দুল সালাম সাহেব, ওনার রুমে প্রবেশ করলাম। উনি আমাদের পূর্ব পরিচিত, ওনার বাড়িও গাজীপুরের চৌরাস্তায় বাসনে, এবং পরিচালক যিনি তিনিও পরিচিত। ওনার সাথে যাওয়ার আগে উপপরিচালকের রুমে ঢুকে আমরা বেশ কিছু আলেম ওলামা ঢুকলাম। উনি চায়ের অফার করলেন, বললাম যে এই সময়ে চা আপনার জন্য বেশি হয়ে যাবে, দরকার নাই, কিছু কথা বলতে এসেছি। আমরা বললাম 13 বছরের একটি মেয়ে ধর্ষিত হয়েছে এবং হিন্দু ছেলে কর্তৃক ধর্ষিত হয়েছে, একটা আলোচিত ইস্যু সারা দেশে, এটা নিয়ে একটা ধর্মীয় একটা আবেগের জায়গা এবং উন্মাদনার জায়গাও বিরাজমান। সেক্ষেত্রে এই যে রিপোর্টটি, এই রিপোর্টটি আপনারা দিতে চাচ্ছেন না কেন? উনি বললেন যে অফিসিয়ালি এটা পুলিশ যেহেতু আমাদের কাছে নিয়ে এসেছে এবং এটা আমাদের পুলিশকে হ্যান্ড ওভার করার কথা। আমরা পরিষ্কার ওনাকে বললাম যে আপনি যদি এই রিপোর্ট আমাদেরকে লিখিতভাবে দিতে নাও পারেন, রিপোর্টে কি আছে এটা শোনাতে হবে, নতুবা আমরা সামনে বাইরে যেই মিডিয়ার কাছে বলবো যে এটা কারো চাপে অথবা এখানে আপনার হাইড করা হচ্ছে অথবা কোনো কিছু সংযুক্ত করা হচ্ছে। তিনি আমাদের সামনে ফোন দিলেন গাইনি বিভাগের প্রধান, যিনি অধ্যাপিকা, কোনো একজন ডাক্তার মহিলা, তাকে ফোন দিয়ে কথা বলে শেষ করে বললেন যে রিপোর্টটি আমি গত বৃহস্পতিবার দেখেছি, শুক্র শনি বন্ধ ছিল, আজকে রবিবার আপনারা এসেছেন, আমি তখনই দেখেছিলাম। বিষয়টি যেহেতু 2 মাস আগের পুরনো, ধর্ষণের কোনো আলামত আমরা পাইনি, কিন্তু একটা 13 বছরের মেয়ের শারীরিক ঘটন যেটা থাকবার কথা, তার সতীত্ব বিনষ্ট হয়েছে, এটা ডাক্তারি পরীক্ষা পাওয়া গেছে। একটা শব্দ কি বলেছেন ডাক্তার ইয়েতে, যেটা আমরা আরবিতে বলি যে বাকারা জায়েল হয়ে গেছে, অর্থাৎ একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হলে তার যে অবস্থা পাবার তাকে সেভাবে পেয়েছে। আমরা একেবারে ঐক্যবদ্ধভাবে হেফাজতের তরফ থেকে ওনাকে বললাম যে এই ব্যাপারটি যেন রিপোর্টে উঠে আসে এবং এটাই যেন প্রকাশ করা হয়। এরপর বের হয়ে আসলাম অন্য থেকে, ভাবলাম যে মেয়ের বাবা মুখ শুকনো, তার মধ্যে ভয়ও কাজ করছিল, ওই সময়ও ভীত সন্ত্রস্ত। জিজ্ঞাসা করলাম 2 মাস আগে বিষয় আপনারা এতদিন কেন বললেন না? বললো নানা রকমের ভয়ভীতির কারণে বলতে পারেননি। এবং এটার সাথে আমি যুক্ত করতে চাই, আমরা তাদের স্ট্যাটাস যখন জিজ্ঞাসা করলাম, এই ভদ্রলোক এবং ওনার ওয়াইফ দুজনই শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সকালে চলে যান, মেয়েটি মাদ্রাসায় যায়, কখনো মাদ্রাসা থেকে চলে আসে, বাসায় কলোনির মতো বাসায় থাকতেন, একা থাকেন এরকম। তো ওনাকে নিয়ে 2 তলায় ক্যাফেটেরিয়ায় গেলাম আমরা, যে একটু নাস্তা টাস্তা করেই বিদায় নিই। ওখানে বসে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ঠিক আছে, এখন তো রিপোর্টের ক্ষেত্রে আমরা জানলাম মামলার ওই জয়কুমার রায় বা জয়কুমার দাস যে ধর্ষকের কোনো ধর্ম পরিচয় থাকা উচিত নয়, ধর্ষণের বিচারের আইন বাংলাদেশে আছে, তো তার ব্যাপারে সর্বশেষ কি অবস্থানে আছেন? শুনানি হয়েছে কবে? গত বৃহস্পতিবার উনি বললেন। তাহলে রিমান্ড মঞ্জুর হয়েছে? বলতে পারি না। আপনারা উকিল ধরেছেন? না। তাহলে কে শুনানি করলো? বলো সরকারি উকিল। তখন বললাম তাহলে ওই কোর্টের যে এপিপি, কারণ কোর্ট কাছারিও আমাদের কাছাকাছি, এগুলি আমাদের সকল মোটামুটি পরিচিত। বললাম যে ওই এপিপির নাম্বার দেন, আমরা ওনাকে জিজ্ঞাসা করি যে কোর্ট কি রায় দিয়েছে, তার রিমান্ড মঞ্জুর হয়েছে কিনা, রিমান্ড মঞ্জুর হলে থানায় যেন যথার্থভাবে জিজ্ঞাসা করা হয়, রিমান্ড প্রয়োগ করা হয়, তার 164 নেওয়া হয়, এই ধরনের ব্যবস্থাপনা। তো উনি বললেন যে না, এগুলি আমরা জানি না, এগুলি যিনি জানেন তিনি আসতেছেন, একটু যদি অপেক্ষা করেন। তো আমরা ওই চিকেন রোল আর কলা আর চা খাইতে খেতে এই সাদিক ভাই আসলেন। সাদিক ভাই থেকে আসার পরে আমরা বললাম যে ভাই ডাক্তার থেকে আমরা এই রিপোর্ট পেয়েছি, আপনাদের কাছে কি তথ্য আছে? তো উনি বলা শুরু করছেন। এর কিছুক্ষণ পরেই আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই তিনি আসলেন। ভাইকে আমি এর আগে আমি কখনো সরাসরি দেখেছি বলে আমার মনে হয় না, অথবা ভাইয়ের সাথে আমাদের তেমন কোনো জানাশোনা বা পরিচিতি আমার ছিল না।
তো এসে উনি ওনার সাথে হাত মিলালাম, বসলো, আমাদের হেফাজতের যারা দায়িত্বশীল ছিলেন ওনাদের সাথেই করলেন, ওনারা সহযোগী সাথে যারা ছিলেন সকলে বসলেন, আমরা নাস্তার অফার করলাম, চাটা খেলাম, খেয়ে ওনার থেকে এগুলি শুনলাম যে তার জয়কুমারের বয়স 20 বছর দেখানো হয়েছে, মামার বয়স 20 বছর দেখানো হয়েছে, এই এবং জয়কুমারকে জখমই দেখানো হয়েছে। এই ধরনের বিষয়গুলি অথচ উনি পুলিশ আমাদেরকে তাকে গ্রেফতার অবগত করেছে। করেছেন। তো আমরা পরে জিজ্ঞাসা করলাম যে উকিল ধরা হয়েছে? না। ওই দিন যে শুনানি হলো এর রিপোর্ট কি সেটা আতর ভাইও বলতে পারলেন না, বা ওই ভাইও বলতে পারলেন না, ওইটা হয়তো জেনে বলতে হবে এমন কিছু বললেন। তো আমরা বললাম যে তাহলে দ্রুত আমাদের একজন আইনজীবী, দক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া দরকার। আমাদের গাজীপুর জেলা ভারে এখন এই মানে যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি সহ এরা আমাদের খুবই জানাশোনা, পূর্বের যারা সভাপতি সেক্রেটারি ছিলেন সিনিয়র আইনজীবী তাদের সাথে জানাশোনা। তো এটা সিদ্ধান্ত নিয়ে এই সময় জুহুরের নামাজ নিকটবর্তী হয়ে গেছে, আমরা ওনাদের থেকে বিদায় নিয়ে নামাজের সময় মসজিদে যাবো উঠে গেলাম সকলেই। এর মধ্যে আমাদের জেলার যিনি হেফাজতের সেক্রেটারি তিনি সুনির্দিষ্টভাবে বললেন যে আমাদের গাজীপুর জেলায় একটি খতমে নবুয়ত সম্মেলন থাকায় স্থানীয় আলেম ওলামারা আমরা সেখানে ব্যস্ত ছিলাম, আপনার খোঁজ খুব অত নিতে পারিনি, আপনি যে কাজটি করছেন অত্যন্ত ভালো কাজ করতেছেন, আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব, তবে আপনি স্থানীয় আলেমদের সাথে সংযুক্ত হয়ে আমরা মিলেমিশে সম্মিলিতভাবে কাজটা করব, সামনে থেকে যেন পরস্পর সহযোগী হয়ে কাজ করতে পারি। এই কথা বলে আমরা উঠে গেলাম, মসজিদে নামাজ আদায় করলাম। নামাজের পরে আমাদের পুরনো হসপিটালের পুরনো বিল্ডিংয়ের সামনে আমরা হেফাজতের নেতৃবৃন্দে একটা সংক্ষিপ্ত লাইভে এসে জাতিকে অবগত করবার স্বার্থেই আমাদের এখানে আসা এবং পরবর্তী অবস্থা জানিয়ে চলে গেলাম। মসজিদে মনে হয় বাইরে দেখি না, ওনারা হয়তো অন্য আরও মসজিদ আছে আশেপাশে, সেগুলিতে নামাজ পড়েছেন, যার যার বাসায় চলে গেছি। আসরের নামাজের কিছু আগে, এটা জুহুরের আগ পর্যন্ত ঘটনা হলো না, আসরের নামাজের কিছু আগে আমাকে সর্বপ্রথম যিনি ফোন দিয়েছেন পুলিশের উপ কমিশনার এবং পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান সাহেব, ওনাকে ধার্মিক অফিসার হিসেবে চিনি, সুন্নতি দাঁড়িয়ে আছেন এবং অত্যন্ত সৎ অফিসার হিসেবে জানি, ওনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরাও তাই বলেন। পূর্বে আমাদের বিভিন্ন ইস্যুতে, তবলিগের ইস্যুতে এবং স্থানীয় আরও বিভিন্ন ইস্যুতে ওনার সাথে বসা হয়েছে। আইন শৃঙ্খলার মিটিংয়ে, মাসিক মিটিংয়ে আমরা কমিশনার দফতরে সেখানে বসি, সেই হিসেবে উনি ফোন করলেন যে আপনারা হেফাজতের নেতৃবৃন্দ লাইভ করে আসলেন, এখন আবার আপনাদের নেতাকর্মীদেরকে সেখানে আন্দোলনের জন্য লাগিয়ে দিলেন, এটা কেমন হলো? বললেন যে না স্যার, আমাদের তো সেখানে কেউ এই মুহূর্তে আন্দোলনরত নেই। কেন আপনি কি মোবাইল দেখেন নাই? আমি তো তখন দেখি নাই। পরে লাইভে দেখতেছি, বলে একটু খুঁজে নেন তো কারা তাহলে আপনারা না হলে। আমাকে ফোন দিলেন এএসপি আমিনুর সাহেব এবং এসপি সাহেবের সাথে কথা বলিয়ে দিলেন। তো এসপি অফিসটি আমাদের সিটি কর্পোরেশনের মধ্যেই পড়ে গেছে, আর কালিয়াকৈর থানাটি আমাদের এই জেলা পুলিশের অধীনে, মহানগর পুলিশের দফতর তো মহানগরের মধ্যে আছে। তো উনি কথা বলে দিলেন, বললো যে এরা কারা, আপনাদের লোক কিনা, কারা এখানে ডাক্তারের রুমে তালা দিতে চায়, বাথরুম আটকে রাখতে চায়, আরো কি কি, এটা কারা? আমি যে বললাম জানি না। এর মধ্যে মেট্রো থানার যিনি ওসি মেহেদি সাহেব এবং ওসি তদন্ত সিদ্দিক সাহেব, ওনারাও ফোন দিলেন। এতগুলি ফোন পাওয়ার পরে আমি চিন্তা করলাম তাহলে বিষয়টি মনে হয় গুরুতর, নাইলে এইভাবে ফোন দেয় কেন? আমি আমার জায়গা থেকে আমাদের জেলা হেফাজতের সভাপতি মুফতি মাসুদুল করিম সাহেবকে ফোন করি যে হুজুর আমরা তো গিয়ে চলে আসলাম, এখন আবার সেখানে নাকি কারা বিশৃঙ্খলা করতেছে পুলিশের ভাষায়, তাহলে কি করতে পারি? বলে তাহলে আপনি যান, খবর নেন। আমি আসরের নামাজের পরে মাগরিবের নামাজের কিছু আগে পৌঁছলাম, পৌঁছে দেখেছি মসজিদের সামনে আমাদের আতর রহমান ভাই যিনি লাইভে আছেন, তার সাথে আরো কিছু লোক আছেন, উনিও আছেন। আমি পাশে দিয়ে দাঁড়িয়েছি, ওনার পাশে লাইভ চলতেছে বিভিন্ন লোকাল মিডিয়ায়। অল্প কিছুক্ষণ পরে 2-2.5 মিনিটের মধ্যেই আবার ও চলে যাচ্ছে, কি জানি কি একটা খবর দিল, এই ধর বলে উনিও অগ্রসর হলেন হসপিটালের দিকে, ওনার সাথে অন্যরাও কিছু অগ্রসর হয়ে গেলেন, বেশিরভাগই 2-4 জন দাঁড়িয়ে থাকলো। মিডিয়া আমার কাছে 2টা কথা বলতে চাইলো। আমি বললাম যে এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের আইন আছে, আমরা চাই মৃত্যুদণ্ড হওয়া পর্যন্ত আমরা এ ব্যাপারে নিয়মতান্ত্রিক আন্দোলন করব এবং কোর্ট এবং মাধ্যমে, আইনের মাধ্যমেই সেই বিচারটি আদায় করব। বাকি এটা একটা মেডিকেল কলেজ, এখানে মুমূর্ষু রোগীরা আছেন, বিভিন্ন শ্রেণীর রোগীরা আছেন, রোগীর অ্যাটেন্ডেন্টরা আছেন, এখানে আন্দোলনের জায়গা নয়। ডাক্তারদের রুমে তালা দিলে ডাক্তার বিরক্ত হয়ে বা নার্সটা বিরক্ত হয়ে যদি কর্মবিরতিতে চলে যায়, মানুষগুলি এমনি মারা যাবে। অতএব এটা আন্দোলনের জায়গা না। আমরা সব পক্ষকে এই শান্তি বজায় রাখবার জন্য সর্বোচ্চ ধৈর্য এবং ইয়ে ধরার আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আমি আবার হসপিটালের যে সামনে মেডিকেল কলেজের সামনে পার্কিং জোন, সেখানে গিয়েছি, যে দেখি যে জায়গায় জটলা, ভাই একেবারেই সামনে একটা পুলিশের গাড়ির স্টিল ভাম্পার নিয়ে এভাবে ধরে আছেন, ওনার পায়ের জুতোগুলিও খোলা, আর এবং এটার মধ্যে বাড়ি দিচ্ছেন। কি হচ্ছে আমিও বুঝতে পারিনি। তো সামনে গিয়ে সালাম দিয়ে ভাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই কি চাচ্ছেনটা কি? তো ভাই আমার দিকে তাকিয়ে হয়তো পরিস্থিতির কারণে হোক অথবা
জীবনে একবার দেখেছে মনে নাই, এই তো আমার যে হু আর ইউ, আপনি কে, খুবই রোড়ো ভাষায়। আমি আবার এভাবে আঙ্গুল জড়ো করে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমাকে আপনি দেখেন নাই? না আপনাকে চিনি না। আমি বললাম যে ভাই আজকেও দেখেন না, একবারও দেখেন নাই? না চিনি না। আমি বললাম একজন সাধারণ জনগণ, আপনাকে এই আন্দোলনে শরীক হতে আসছি, হেল্প করতে আসছি, এখন চাচ্ছেনটা কি? আপনাকে বলবো না, এটা আইন শৃঙ্খলা এদের সাথে কথা হবে, আপনি কোত্থেকে উঠে আসছেন? তা আমি বললাম ভাই সদ্যই কবর থেকে উঠে আসছি। পরে আমি রাতে সিলেটে আমার যাওয়ার কথা ছিল, যাই হোক সিলেটে চলে গেছি। পরে দেখি এটাকে ব্যাপক ভাইরাল যে আমি দর্শনের বিচারের বিরুদ্ধে দাঁড়ালাম, তাগুত প্রশাসনের পক্ষে দাঁড়ালাম। আসলে আমি হেফাজতের সভাপতি সাহেবের নির্দেশে সেখানকার পরিস্থিতি দেখতে গিয়েছিলাম। পরবর্তীতে এই যে সাদিক ভাইকে আমি পিছনে ডেকে নিই, মানে আপনার চাওয়াটা আমি যতটুকু বুঝতে পেরেছি, জি। ঘটনা সত্য, হ্যাঁ ঘটনা ঘটনার সত্য, যে- আন্দোলনটা হোক ডিসি অফিসের সামনে, হোক এসপি অফিসের সামনে, সংশ্লিষ্ট থানায়, কিন্তু কমিশনার, আপনার অবস্থানটা ছিল যে ঘটনা সত্য, কিন্তু যে এটার যে বিচার চাওয়ার যে হ্যাঁ, প্রক্রিয়াটা প্রক্রিয়াটা নিয়মতান্ত্রিক হোক, সেটা নিয়মতান্ত্রিক প্রচলিত হোক। আইনের সাথে মিল রেখে হোক। এই বিষয়টাই আপনাদের দুজনের মধ্যে, কারণ আপনার কাছে পুলিশ জি। সহায়তা চেয়েছে যে এরকম কেন হচ্ছে, আপনি সেটাকে নিরসন করতে যাওয়ার প্রেক্ষাপট একটু ভিন্ন থাকার কারণে আপনার সাথে দুজনের মধ্যে জি, আমি একটু 30 ভুল বোঝাবুঝি তৈরি 30 হয়েছে। আমি এই সেকেন্ড জায়গাটা সময় একটু নিই, ক্লিয়ার হতে পারি, 30 শেষ সেকেন্ড, করতে হ্যাঁ, চাই এই এটা জায়গাটা। 30 সেকেন্ড এক সময় নেই। পরে ওই সাদিক সাহেবকে ডেকে নিয়ে আমি বললাম যে ভাই এটা নিয়ে কমিশনার অফিসে যে কথা বলেন, এবং এখানে মানুষ খারাপ বলতেছে, আমরা সব সুন্নতি লেবাসওয়ালা, সব তো আমরা এক এবং অভিন্ন। তো বললো আচ্ছা ঠিক আছে আমি বলি। পরে উনি যে বেশ সাথে আলাপ করলেন, উনি আবার বললেন যে আপনি সহ যাবেন কমিশনার দফতরে, কিন্তু যেহেতু আমার রাতে সিলেট যাওয়ার প্রোগ্রাম ছিল আমি যেতে পারি নাই, চলে গেছি, ওনারা গিয়েছেন সেখানে। এই ছিল সেই দিনের ঘটনা। পরবর্তীতে তার বাবা আমাদেরকে যেটা বলেছেন, কখনো কখনো প্রতিবেশী হিসেবে ওনারা বাসায় থাকতেন না, সব বিষয়ে ওনারা অবগতও নন। বাকি আশেপাশের প্রতিবেশীদের থেকে এই ঘটনা চাউর হওয়ার পরে যেটি শুনেছেন, যে মেয়েকে চিপস কিনে দিত, চকলেট কিনে দিত, কখনো একসাথে লুডো খেলতো, বা সময় একটা প্রতিবেশীর সাথে যেভাবে এরকম হয়। কিন্তু জয়কুমার তার ওই যে পরবর্তী আইডিয়া এবং দিয়ে যেগুলি উনি বের করছেন, দুঃসাধ্যকে সাধন করেছেন, সেগুলিতে প্রমাণ হয় যে সে আসলে এটা প্রতিবেশীর হক নিয়ে বা কোনো ওই যে ভাই আর বোনের সম্পর্ক নিয়ে নয়, বরং সে ওই ইসকন বা এই জাতীয় উগ্রবাদী কোনো সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করেছেন। ধারাবাহিক এরকম ঘটনা দেশ জুড়ে প্রচুর বহু জায়গায় আছে, ভারতেও আছে। এই জন্য এইটাকে আমরা যেটা বলবো ধর্মীয় দাঙ্গা দিয়ে এটাকে এই ব্যাখ্যা করে এটাকে ছোট করার সুযোগ নেই। মেয়েটি মুসলিম হোক আর হিন্দু হোক, 13 বছরের মেয়ে, কিশোরী, তার উপর শারীরিক অত্যাচার হয়েছে এবং গ্রুপ র্যাপিং হয়েছে। এটার বিচার না হলে এই ধরনের সংস্কৃতি, এই ধরনের চর্চা আরো বাড়তে থাকবে। এটা বন্ধ করবার স্বার্থেই এই ক্ষেত্রে শক্ত পদক্ষেপে যেতে হবে, এটা আমি এই বিষয়ে মনে করি। আর খতিবের বিষয়ে আপনি যদি কিছু ধন্যবাদ। আমরা দ্বিতীয় সেগমেন্ট, দ্বিতীয় ইস্যুতে একটু পরে যাবো। না কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে আমাদের, যত লম্বা হোক দরকার লাইভ আপনি আরেকটা করেন প্লিজ। এখানে আমার কিছু কথা, এটা অলমোস্ট শেষ। না এটা শেষ বললে হবে না ভাই। আমি কিছু বিষয় যদি এখানে মিথ্যা চলে আসে আর আমি যে চুপ থাকি তাতে সমর্থন বুঝাই না। আমি বলি এখানে আমার কথা শুনলে আপনি বুঝে যাবেন। হয়তো উনি ইন্টেনশনালি বলেননি, পুলিশ ওনাকে বলেছে, সেটা উনি লাইভে বলছেন। এখন এটা উনি ব্যক্তিগতভাবে আরেকটা লাইভ করেছেন, সেখানেও বলেছেন। এখানে কিন্তু উনি তো আপনার অবস্থানকে সমর্থন দিয়েছেন। আমার হ্যাঁ, কাছে মনে হয় আমি তার তবুও উনি যেটা বোঝাতে চেয়েছেন যে বিক্রমপুরী ভাইয়ের উদ্দেশ্যের সাথে আমি এক। বিক্রমপুরী ভাই যে ঘটনার যে বিবরণ দিয়েছেন এটাও সত্য, এবং বিচার যেটা হওয়া দরকার এটাও সত্য, এবং এটা যে ধর্মীয় আগ্রাসনের একটি অংশ এটাকে উনি স্বীকার করে নিয়েছেন। এই 3টি পয়েন্টে তিনি আমার সাথে এক। এই জন্য ওনাকে আমি জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন নাসিরউদ্দিন ভাই। তো এখন বাকি প্রাসঙ্গিকভাবে যে কথা সাজাতে গিয়ে চলে এসেছে, এটা আমি মনে করি উনি অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছাকৃত বলেছেন, বা মিস ইনফরমেশন কিংবা ডিস ইনফরমেশনের শিকার হয়েছেন। আপনি যেহেতু আজকে বলেছেন যে কারণ আমাকে কিন্তু বলেন যে ভাই থাকবেন, কিন্তু যখন হঠাৎ ওনাকে দেখলাম আমি ভাবছি এখানে পুলিশের কোনো কর্মকর্তা থাকবেন, বা অর্থাৎ সরকার পক্ষেও কেউ থাকবেন, এটা আমার জন্য ভালো হতো। সরকার পক্ষের কেউ থাকলে আমি ধরতে পারতাম, কিন্তু এখানে আমার এই আরেক ভাই আছে। একটু না, হ্যাঁ আমি জানি না সরকারের সাথে কেন আপনার থাকলে ভালো হতো, আমি সেটাই মনে করেছিলাম। তো যাই হোক, আপনি আমার ভাইকে নিয়ে এসেছেন, এবং ভাই আমাদের সকল উদ্দেশ্যের সাথে কি করেছেন, একাত্মতা পোষণ করেছেন। এবং উনি কিছু বিষয় যেটা মনে হয় যে কমিশনার রবিউল ইসলাম সাহেব, ডিসি নাকি উনি ডিসি উত্তর না দক্ষিণ, নর্থ ডিসি উত্তর, তো ওনার কথার উপর ভিত্তি করে বলে ফেলেছেন। প্রথম কথা হলো ডাক্তারের রুমে তালা। আমি ওখানে যা করেছি সব লাইভে করেছি। ডাক্তারের রুমে তালা কেউ দেয়নি, দেওয়ার কথাও কেউ বলেনি। ডাক্তারের রুমে তালাও কেউ দেয়নি, এই ধরনের কোনো প্রসঙ্গ সেখানে আসেনি। বরং আমরা অনুরোধ করেছিলাম আনসারকে
যে আনসার যখন বলল যে এটা আমি কোট করেছি, ওনার জি, জি, জি। বক্তব্যটা কোট করেছি, আনসার- এটা জি, জি, আমার জি। বক্তব্য না না এটাই মানে এটাই পুলিশ আনসার যেটা যখন বলেছে। টয়লেটে আনসার যখন বলতেছে সে টয়লেট ঢুকছে, কে আপনার ওই পুলিশ, ওই যে যাকে আমরা খুঁজতেছি তদন্তকারী কর্মকর্তা টয়লেট আইলো, ঢুকেছে, ওই যে তখন আমার কাছে মনীষ। সন্দেহ হয়েছে যে বলছি ভাই এখানে তো ওই যে তালা দেওয়া দুটো রুম আছে, আপনি যদি একটু খুলে আমাদের দেখাতেন এখানেও আছে কিনা, তখন আমরা বললাম না এখানে না, ওই টয়লেটের ভিতরে। তো এখানে তালা খোলার কথা হয়েছে, অনুরোধ করা হয়েছে, তালা দেওয়ার কথা কেউ বলেনি। 2 নম্বর, আপনার বাথরুমে তাকে আটকে রাখা হয়েছে, তাকে আটকে রাখবো কেন আমরা? একদম প্রশাসনিক কর্মকর্তা, আমি হচ্ছে সাধারণ আলেম বা সাধারণ নাগরিক, তাকে আটকার প্রশ্ন আসবে কোথা থেকে? ভাই আমি দ্বিতীয়বার গাজীপুরে আসলাম কেন, এটা আপনার জানলে এই ঘটনার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। আমি যখন যশোর ছিলাম এবং যখন কালিয়াকৈর থানা পুলিশ আমাকে বলেছিল এই ভিকটিমকে যতটুকু আইনি সহায়তা দেওয়ার তার সাধ্য আছে দিবেন, তো আমি যখন যশোর থেকে ওনাকে ফোন করলাম, পুলিশের ভেরিফাইড পেজে 2টা তথ্য আসছে। একটা হলো এটা প্রেম ঘটিত বিষয়, 2 নম্বর যে বিষয়টা আসছে সেটা হলো আপনার এই 2বার পালাই গেছে। তখন আমি বললাম যে ভাই প্রেম ঘটিত বিষয়, এটা প্রেম অন্তরের বিষয়। মেয়ে যদিও অস্বীকার করছে, আমি একজন হুজুর মানুষ, সে একটা মাদ্রাসা ছাত্রী, করলেও হয়তো অস্বীকার করবে, ধরে নিলাম এখানে সে এখানে মিথ্যা না না কেন শুনতে হবে, কিন্তু 2বার যে পালায় গেছে এর জন্য তো কোনো এভিডেন্স থাকবে, হয় আত্মীয় স্বজন জানবে, প্রতিবেশী জানবে, মেয়ের মা বাবা জানবে, অন্তত বাড়িওয়ালা জানবে, কেউ না কেউ তো জানবে, কেউই জানে না কেমনে হইলো। তখন আমি ওসি সাহেবকে ফোন দিই যে পুলিশের ভেরিফাইড পেজ এটা আসলো কিভাবে, তখন সে একটু পরে কথা বলতেছে এই সেই করে বলে এড়ায় যায়। এরপরে আমি আয়োর কাছে অসংখ্যবার ফোন দিই, তারা ফোন ধরে না। এরপরে আমি ফেসবুক লাইভে আসি, লাইভে আমি কয়েকজনের সাথে কথা বলে লাইভ করি ওটা, যে আপনারা বলেন মেয়ে কি এর আগে 2বার পালাইছে কিনা, তো সবাই এক বাক্যে না করে। আচ্ছা, তো এরপরে পুলিশের ভেরিফাইড পেজ থেকে যেন ওটা ডিলিট করে দেওয়া হয়, আমরা একটা দাবি তুলি যশোরে থাকতেই। তখন আমি বললাম অথবা আমি গাজীপুরে আসবো, এটা তদন্ত করব যে ভেরিফাইড পেজ ওখানে হেডকোয়ার্টারে তো আর বসে বসে দেখে নাই, নিশ্চয়ই গাজীপুর থেকেও তথ্য দিছে, আর মামলার আয়ও আমার ফোন ধরে না। তো আমি ওসি সাহেবকে যখন বললাম যে ভাই এই তথ্যটা কে দিছে, তখন আমি গাজীপুর চলে আসছি, কালিয়াকৈর যাব। তখন আমি কালিয়াকৈর যাব এর জন্য উনি আগেই একটা পরিবেশ সৃষ্টি করছে, যদি আমি যাই উনি আমি মব করতে যাচ্ছি এরকম একটা আভাস আমার কাছে আসছে, এরকম একটা অপপ্রচার আমার জন্য আমার ব্যাপারে হতে পারে। তো এই জন্য আমি না যেয়ে আমি গাজীপুরেই ছিলাম এবং পরামর্শ করতেছিলাম ওনাদের সাথে। এমত অবস্থায় ওই কালিয়াকৈরের স্থানীয় কোনো আলেম পরিচয়ে আমাকে ফোন দিল, বললো আমরা স্থানীয় আলেমরা আছি, ওসি সাহেবের পাশে আছি, আমরা সব দেখতেছি, আপনার এটা নিয়ে কোনো টেনশন করার কি প্রয়োজন নেই। তো আমি বললাম যে ওই যে পুলিশের ভেরিফাইড পেজে যে তথ্যটা দিয়েছে এটা কি সত্য আপনারা জানেন? তো এটার ব্যাপারে আসলে দেখলাম ওনারাও জানেন না। তখন বলে আপনি ওসি সাহেবের সাথে কথা বলেন, ওসি সাহেবের কাছে দিলেন। তো আমি বললাম যে ভাই এই ভেরিফাইড পেজে যে তথ্যটা আসলো যে 2বার পালাইছে, প্রেমের বিষয়টা আমি যাবো না, কারণ আল্লাহু আলিম বিধাতি সুদূর, প্রেম অন্তরের বিষয়, এটা করেছে কি না করে সে জানে, আর ওই ছেলে জানে, আর আল্লাহ জানে, আর যদি কেউ সাক্ষী থেকে থাকে তারা জানে। কিন্তু বাড়ি থেকে কিন্তু মনে মনে পালিয়ে যাওয়া যায় না, যে ট্রান্স পালিয়ে যাওয়া এটা তো আর সম্ভব না। তো যখন আমি এটা বললাম তখন উনি বললো যে পালিয়ে যাওয়ার কথা আমি কাউকে বলি নাই। আব্দুল মান্নান সাহেব স্পষ্ট বলো পালিয়ে যাওয়ার কথা বলি নাই, তবে মেয়ের সাথে ছেলে ওঠা বসা ছিল, মেয়ের সাথে ওঠা বসা করতে দেখা গেছে, এটা বাসার ভিতরে দেখেছে, বাসার বাইরে দেখেছে। আমি বলি এটা ফাইন, এটা আমি স্বীকার করি, হইতে পারে, মেয়ের মা বাবাও বলছে এটা হইতে পারে, কিন্তু 2বার পালায় গেছে, খুঁজে পাওয়া যায় নাই, পরে মেয়ে কয়েকদিন পরে স্বেচ্ছায় ফিরে আসছে, এই তথ্যটা বলছে ভাই এটা আমি জানি না, ভেরিফাইড কোথা থেকে দিছে। পরে আমি বললাম তাহলে আপনার মামলা আয়োকে একটু বললাম আমার ফোন রিসিভ করতে, বলছে আমি বলে দিচ্ছি। এরপরে আয়ো ফোন রিসিভ করে না। তখন মেয়ের বাবাকে বললাম আমি ওনার সাথে একটু দেখা করবো, একটু বসে চা খাবো বলেন। তো মেয়ের বাবা এটা বলার পরে, এর আগে তো মেয়ের বাবার সাথে দেখা করতো, আমি গাজীপুরে আছি শুনে এখন মেয়ের বাবার সাথেও দেখা করে না। তো এরপরে আমি ওই মেয়ের মাকে বলে রাখছি উনি যখন হাসপাতালে আসবে আমাকে একটু জানাবেন, বা মেয়ের বাবাকে বলে রাখছি যদি দেখা যায় জানাবেন, আমি ওনার সাথে একটু কথা বলবো, কারণ আমার উদ্ঘাটন করা দরকার যে একটা ভিকটিম যদি সে প্রেম করেও থাকে তারপরেও মানে সে মামলাকে না সবই ঠিক আছে, কিন্তু আপনার ওয়ে না আমি একটু শেষ করি প্লিজ, শেষ করি। তো যদি এইটা সত্য হয়, এইটা সত্য হয় তো পুলিশ এভাবে লিখতে পারে না, কিন্তু আসলে সত্য কিনা তো আমি এটা জানার জন্য আমি বলি না না মব না, আমি একা ছিলাম, আমার সাথে আপনি ছিলেন, আপনি ছিলেন, উনি ছিলেন, আর 2জন ছিলেন, মোট 4জন ছিলাম আমরা। তো আমি যখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উনি আমাকে দেখেই বুদ্ধখার মতো দৌড় মারছেন, কোন দিকে শেষ করি আমার গাইনি বিভাগের দিকে। তখন আমরা ওখানে বসছি, তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, যখন বের হয় না তখন আমরা লাইভ করা শুরু করছি ওখানে, যে এই যে উনি বের হচ্ছে একটা ভীতিকর পরিস্থিতি, না না ভীতিকর পরিস্থিতি, আমরা ভিকটিম পক্ষ, এই ধরনের এবং মেয়ের মা বাবা বলতেছে কান্নাকাটি করতেছে, আমার মেয়েটাকে পতিতা বানাই দিল। আপনি একা ওখানে, আপনি একা ডিল করছেন, কিন্তু আপনি যখন
লাইভ করেন তখন লক্ষ মানুষ আপনার সাথে না না লাইভ কেন করলাম, প্রথমে তো লাইভ করিনি। বিষয়টা এরকম দেখতে হবে। ভাই, ভাই। আপনি তখন একা থাকছেন না লাইভের মধ্যে, আপনি অন্যদের জি জি জি। না লাইভ তো পরে করেছি, লাইভ তো প্রথমে করি নাই ভাই। আচ্ছা, আমরা মনে হয় এখন- স্পষ্ট হয়েছে। আমার সবচেয়ে বড় এখন যে ভাইয়ের issue বিষয়টাই আছে- আসি। না না আমি- ভাই কিছু বিষয় বলছে ভাইয়ের না, বিষয়টাতে আজকে থাকুক। প্লিজ প্লিজ আমার ভাইয়ের সাথে আমার মিল মহব্বত করার জন্য আপনি বলেছেন। এই নে, সে হয়ে গেছে। না, আমি ভাইয়ের বিষয়টা একটু আসি। আমার অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনার কাছে, প্লিজ। আমি এখন খতিব সাহেবের বিষয়টাতে আসি। খতিব সাহেব কি নিজে থেকেই কি নিজেই আত্মগোপনে চলে গেলেন, নিজ থেকে পরিকল্পনা করেছেন এগুলি, নাকি তাকে দেখেন, আসলে ইসকন তুলে নিয়ে আচ্ছা, গেছে? এখানে- আপনার বক্তব্য আচ্ছা। যেটা হচ্ছে ইসকন তুলে নিয়ে গেছে। আচ্ছা এখানে আমি অপহরণ বলি। করেছে, এটা এমন একটু ইন ডিটেইলস শুনতে হবে আপনার, এটাই তো Details মূলত যত শর্টকাট সম্ভব একদম আমাদের যখন ওই প্রথমত আমি আমি কিন্তু গাজীপুর দুইবার আসছি। হ্যাঁ, উত্তরটা শুনতে চাই আগে। ওনাকে কি ইসকন এখন আজকে এখন কটা বাজে? 9:15, 28 তারিখ অক্টোবরের 2025। আপনি কি মনে করছেন কিনা যে ইসকন খতিব সাহেবকে মানে এই মুহূর্তে আমি মনে করছি অপহরণ করে না, নিয়ে গেছে? হ্যাঁ, এটা আমি এক কথায় উত্তর দেব না, ডিটেইলসই শুনতে হবে না, আপনার। সব কথার উত্তর এক কথায় হয় না। আমি আপনার কাছে না, না, শুনতে না, যাচ্ছি কারণ না, না। কেন এক কথা হবে না না? আমি 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 উত্তর দিই। আমি আপনার আগের বিষয়টা নিয়ে একদম স্পষ্ট বলেছেন। জি। আমার কাছে আগে জানা প্রয়োজন কি জনাব খতিব সাহেব কি আসলেই অপহরণ হয়েছে কি না। এটাই বলছি, এক কথা উত্তর দিতে পারবো না, কেন? কারণ এখনো সন্দেহের মধ্যে আছে, অপহরণ- নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। তার মানে আপনার আগের জায়গা থেকে আপনি সরে গেছেন, সন্দেহ তৈরি হয়েছে। হ্যাঁ, আপনার আগের জায়গায় আপনি হ্যাঁ, নাই আর। সেটা কেন হয়েছে বলি। না, কেন হয়েছে এটা পরের কথা, কিন্তু আপনি প্রথম বলেছেন যে অপহরণ করা হয়েছে তাকে ইসকন, তার মানে সেখানে আপনার অবস্থান নাই আর। জি, আপনার অবস্থানটা সেই জায়গাতে আর নাই। না এখন আমার সন্দেহের মধ্যে আছে, আগে যেমন নিশ্চয়তা ছিল সন্দেহের মধ্যে আছে। কেন হয়েছে বলি, আমি গাজীপুরে এসেছি দুইবার, ভালো করে শুনুন, দুইবারই আসছি আশামনির জন্য। প্রথমবারও আসছি আশামনির জন্য, ওই মেয়েটার জন্য। মেয়েটার জন্য, ওই যে কেন ভেরিফাইড পেজ এটা ছড়ানো হইলো, এটা 13 বছরের একটা মেয়ের ব্যাপারে। দ্বিতীয়বার যখন আমি আসছি, দ্বিতীয়বার আসার আগে প্রথমবার এই প্রথম এবং দ্বিতীয়বার যে আসি এর মাঝামাঝি সময়ে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স পেজটা যারা চালায়, এরকম একটা ছেলে আমাকে পরিচয় দিল। আমি প্রোটেক্ট আওয়ার সিস্টার এই পেজটা চালাই। গাজীপুরের টঙ্গীতে একজন আলেম আছেন, ওনার নাম হলো মাওলানা মহিবুল্লাহ সাহেব। তো ওনাকে ইসকনরা চিঠি দিয়ে বারবার হত্যার হুমকি দিচ্ছে, 4-5 মাস যাবত চিঠি পাঠাচ্ছেন। তো আপনি যেহেতু গাজীপুরে আসছেন, তো আপনি একটু এই ব্যাপারটা একটু দেখবেন কিনা। তখন আমি বললাম, দেখেন, ভিকটিমরা যদি আমার কাছে সাহায্য না চায় আমি এগুলো দেখি না। আর দ্বিতীয় কথা হইলো, আপনি একটা পেজ চালান, এই পেজে কোনো পাবলিক ফিগার কে চালায় না চালায় আমরা জানি না। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলতেছেন, আপনি সরাসরি ভিকটিমকে আমাকে ফোন দিতে বলেন। তখন উনি বললেন যে কথা বলে জানাবো। উনি কথা বলে আবার দ্বিতীয়বার জানালেন যে ওনার ছেলে আপনার সাথে কথা বললে হবে। আমি বলছি না, ওনার ছেলে কথা বললে হবে না। যিনি ভিকটিম হয়েছেন, ইসকনের দ্বারা যিনি হুমকি শিকার হয়েছেন, সরাসরি উনি আমাকে কি করবেন, ইসকনের দ্বারা যিনি হুমকি শিকার হয়েছেন সরাসরি উনি আমার সাথে কথা বলবেন। কিন্তু উনি যদি, এবং কথাই বলবেন না, উনি আমাকে বলতে হবে যে আমি ভীত সন্ত্রস্ত, আপনার পরিচিতি আছে, আপনি এটা দেশবাসীকে জানান, যাতে আমার জন্য কি হয়, নিরাপত্তার একটা ব্যবস্থা হয়। নাইলে আমি এতে আগাবো না, আমি যেই কেস শেষ করতে এসে শেষ করে চলে যাব। তো যাই হোক, এইটা যখন বলি তার 2-1 দিন পরে শুনি যে উনি গুম হয়েছেন। ওকে, গুম হয়েছেন, তবু আমি যাই নাই। তার ছোট ছেলে ফোন করেছে। আপনি কোথায় ছিলেন? গাজীপুরে। দ্বিতীয়বার আসছি আমি গাজীপুরে। দ্বিতীয়বার আপনার কাছে যখন খতিব সাহেব সহযোগিতা চেয়েছেন, খতিব সাহেব চাননি, তার ছেলে যখন, তার ছেলেও সরাসরি চাননি। তৃতীয় আর একটা পক্ষ, খতিব সাহেবের ছেলে তাকে জানাইছে যে আমার আব্বা ইসকনের দ্বারা গুমের শিকার হতে পারেন। আচ্ছা, খতিব আগে সাহেব থেকেই জানতো যে ইসকন তাকে গুম করতে পারে, এটা তাদের ভাষ্য। তাদের ভাষা। খতিব সাহেবের ছেলে মোহাম্মদুল্লাহ এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানিয়ে আপনার কাছে সহযোগিতা চেয়েছে। আমাকে গুম হওয়ার আগেই আমার কাছে সহযোগিতা চেয়েছে, গুম হওয়ার আগেই। ওকে, ঠিক আছে, তখন আপনি গাজীপুরে অবস্থান করেছেন। তবু আমি বলেছি যে আমি সরাসরি ভিকটিম, গুম তো হয় নাই, উনি তো এখনো আছেন। যেহেতু গুম হন নাই, তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলেন। রাইট, ঠিক আছে। আমি যখন প্রথমবার চলে যাই যশোর, ওই যশোরেও একবার ফোন দিয়েছিল আমাকে, আমি যখন যশোর ছিলাম। হ্যাঁ, তখনও আমি একই কথা বলেছি। গাজীপুর আসার পরেও আমি একই কথা বলেছি, যখন আমাকে জানানো হয়েছে যে হুজুর আপনি এটা নিয়ে একটা কি করেন। আমি গাজীপুরে প্রথমবার এসেছিলাম 16 তারিখে, ওই আশামণি বিভাগ 16 তারিখে। 17 তারিখে আমি যশোর ছিলাম, ওই সময় আমাকে ফোনে বলেছে। এরপরে যখন আমি আবার গাজীপুরে আসছি, ঠিক আছে, আমার সাথে একটা ছেলে দেখা করেছে, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স নিয়ে যারা কাজ করে। তো বললো যে হুজুর এটা তো আমাদের খুব ভয় লাগতেছে, ওই ছেলেটা বারবার সহায়তা চাচ্ছে। আমি তাহলে তার বাবা আমাকে সহায়তা চাক। যে ভিকটিম সে যদি চুপ করে থাকে, আমি যদি এগিয়ে যাই, পরে যদি বলে না এই হুজুর এটা বানাইছে, এজন্য আমি বারবার কি ডিনাই করছি। তো এর মধ্যে আশামণিকে আমরা যখন দেখলাম ও অ্যাবনর্মাল এবং জাদুগ্রস্ত মনে হয়েছে আমাদের কাছে, ওর চিকিৎসার জন্য শফিপুর এক মাদ্রাসায়, সাদিক ভাইয়ের পরিচিত, ওনার পরিচিত এক মাদ্রাসা আলেমের কাছে চিকিৎসার জন্য দিলাম।
আশামণির মা, আশামণির বাবা সহ বললাম আপনারা এখানে থাকেন এবং কিছুদিন চিকিৎসা নিয়ে যান, যদি জাদু থাকেন না থাকলেও না, কিন্তু চিকিৎসাটা নিলে কোরআনের চিকিৎসা দ্বারা ক্ষতির কোনো কারণ নেই, কোরআনের চিকিৎসা আপনি চিকিৎসা নেন। তো ওখানে আমার কাছে ভিডিও আছে চিকিৎসা করার সময় যে ও চিল্লাপাল্লা করছে, যেটা একজন জিনের রোগী বা জাদুর রোগী যেটা করে সেটা আছে। তো এরপরে আমি ওইখানে আশামণিকে দেখতে গিয়ে পাশের মসজিদের নাম কি, শফিমুর কেন্দ্রীয় মসজিদে আমরা নামাজ পড়বো। এর মধ্যে আপনার ওনার ছেলে ফোন দিয়েছে। ওটা কোন নামাজ ছিল? যখন শফিমুর কেন্দ্রীয় মসজিদে ঢুকলাম, মাগরিবের নামাজ। তো ওনার ছেলে ফোন করছে। এইবার এই প্রথম ওনার ছেলের সাথে আমার কথা হয়েছে, এর আগে কিন্তু তৃতীয় পক্ষ। ওনার ছেলে আমার সাথে আমার কথা হয়েছে, আমাকে বলতেছে হুজুর আমার আব্বা তো ওই যে এর আগেও আপনাকে জানানোর চেষ্টা করেছি আমি, আমার আজকে তো অলরেডি গুম হয়ে গেছে। ঠিক আছে, তো আমি বললাম গুম হয়ে গেছে, ছোট ছেলে, তো গুম হয়ে গেছে। তখন বললো যে হুজুর আমি আপনার তখন আমি সহযোগিতা চাই। তখন আমি বললাম কিভাবে সহযোগিতা করতে পারি? থানায় গিয়েছিলাম দুপুরবেলা জিডি করতে, আমার জিডি নেয় নেই, বলতেছে রাত পর্যন্ত দেখো, জিডি নেয় নেই। তখন আপনি একটু আসেন আমার সাথে থানায় চলেন। তো আমি তো গেছি ওখানে একটা কাজে। তখন আমি বললাম যে আমি থানায় পরে যাবো, আগে তোমার মুখে পুরো বিস্তারিত শুনবো। তুমি শফিপুর কেন্দ্রীয় মসজিদে আমরা এখানে আছি, তুমি এখানে আসো। তো ছেলেটা শফিপুর কেন্দ্রীয় মসজিদে যায়। তো প্রথমে যেমন আজকে যেমন আপনার ওখানে বসছিলাম, ঘটনাটা সংক্ষিপ্ত শুনে আপনি কি বললেন, লাইভেই শুনবো। তো এরকম সে যখন কিছুটা বলছে আমি বলছি পুরোটা বলার দরকার নেই, আমি এখন লাইভে আসি, তোমাকে জিজ্ঞেস করবো, পুরো দেশবাসী একসাথে শুনবে, ঠিক আছে? তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম কিভাবে কি হয়েছে। তখন এফাকে একটু ভুলে যাবো আমি, এই ছেলেটা ছোট ছেলেটাই কি মামলা করতে চায়নি নাকি মামলা করতে চেয়েছে? মামলা করতে চেয়েছে। বড় ছেলে চায়নি? বড় ছেলেও চেয়েছে। মামলার ভাষা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। বড় ছেলে চেয়েছে পুলিশ যেভাবে বলতেছে ওইভাবে, আর ছোট ছেলে চাচ্ছে ইসকনের নাম হোক। আর বড় ছেলে চাচ্ছে যে পুলিশ যেইভাবে বলে ওইভাবেই, জিডি পুলিশ যেভাবে চাই। আপনাকে ফোন করেছে ছোট ছেলে, যখন ছোট ছেলে চেয়েছে যে ইসকনের নাম হোক, ইসকনের নাম হোক। বড় ছেলে চায়নি ইসকনের নাম। বড় ছেলে চায়নি এটাও না, বলেছে যে আমরা বর্ণনা দেবো, ওই বর্ণনার লোকে পুলিশ যা করে তাই, আমরা নিজে থেকে কোনো প্রেশার দেবো না, আমরা কোনো কারো নাম দিয়ে দিব না। না বলছে যে আমরা বর্ণনা দিব, আমাদের চিঠি মিঠিতে যা আছে পুলিশ লেখলে না লেখলে নাই। কিন্তু হ্যাঁ, ইসকনের নামটা তখন প্রাথমিক পর্যায়ে যুক্ত করার জন্য না এখানে বলি, এখানে আমি যখন পুরো বিষয়টা লাইভ করলাম, লাইভে থাকা অবস্থাতেই একটা ফোন আসলো ছোট ছেলের কাছে, ও চিৎকার দিয়ে কান্না শুরু করলো। তখন আমি মনে করলাম তাহলে কি ওই যে জবাই করার যে ছবিটা আমরা চিঠিতে দেখতেছি, ও দুইটা চিঠি নিয়ে গেছে। ও চিঠির ভাষ্যে বোঝা যায় যে কমপক্ষে 12টা চিঠি দিছে। তখন আমার কাছে 10 নম্বর চিঠি এবং 11 নম্বর চিঠি ছিল, 11 নম্বর চিঠি আর 12 নম্বর চিঠি ছিল। যেহেতু বলতেছে এর আগে 10টা চিঠি দিয়েছি, তাহলে এর আগে 10টা দিলে এটা কত নম্বর? 11 নম্বর। ওই 11 নম্বরের পরে দিছে আরেকটা, তাহলে ন্যূনতম 12টা চিঠি এখান থেকে ভাষা থেকে বোঝা যায়। তো ওইখানে আরো যা ছিল এটা তো আপনারা অনলাইনে দেখছেন। তো ওই সময়টায় আমি ওকে বলি যে ওইখানে তোমাদের আর কোনো মুরব্বী আছে কিনা থানায় যাওয়ার মতো বা এর মতো? বলছে মসজিদ কমিটি মোটামুটি মানে একটু অবহেলা করতেছে, এরকম বললো আর কি। ও যা ছোট মানুষ, ও যেটুকু বুঝাইতে পারলো। আসলে হয়তো সবাই কনফিউজ ছিল, বাড়িতে ফিরে আসতেও পারে নাও পারে, পুলিশও যেহেতু বলতেছে বাড়ি ফিরে আসতেও পারে নাও পারে। যখন পুলিশের কাছে কি ওদিনেই গেছে, যেদিন অপহরণ সেদিনই গেছে? সেদিনই গেছে, সেদিন দুপুরে। আমি যাইনি, সকালবেলা অপহরণ হয়েছে উনি, দুপুরবেলা ওই ছেলেটা, ছোট ছেলে, বড় ছেলে যায় নাই। বড় ছেলেকে ফোন করা হয়েছে, বড় ছেলে বলছে। আপনাকে ফোন দিয়েছিল কখন? আমার ফোন দিয়েছে রাতে, ওই যে মাগরিবের সময়, মানে যেদিন অপহরণ হয়েছে সকালবেলা অপহরণ আমার দিয়েছে, মানে মাগরিবের আগে পরে এরকম একটা। এর আগে পুলিশের কাছে আপনার সাথে কথা বলার আগে, আমার কাছে কথা বলার আগে পুলিশের কাছে গেছে। পুলিশ জিডি নিচ্ছে না বলে আমাকে সাথে নিয়ে যেতে চাচ্ছে। ওকে, ঠিক আছে। তখনও পর্যন্ত বড় ছেলেও যায় না জিডি করতে। ওকে, তখনও পর্যন্ত বড় ছেলেকে বলা হয়েছে। আমি বললাম তোমার বড় ভাই আছে, বড় ভাইকে পাঠাও, সে যাক, দেখা যাক। তুমি যে ছোট মানুষ হয়তো গুরুত্ব দেয়নি, তার যেহেতু বউ বাচ্চা আছে, তার একটা আলাদা গুরুত্ব আছে, ভারত আছে। তখন বলো বড় ভাইকে আম্মু বলছে, কিন্তু বড় ভাই বলছে আমি কি জানি। মানে বড় ভাইয়ের সাথে একটু বাপের দ্বন্দ্বের, একটা পারিবারিক কলহের কিছু বিষয় আমরা জেনেছি। ওকে, ঠিক আছে। মানে তাদের মাও দুইজন, বড় ছেলে ছোট ছেলে। তো এখন ওইখান থেকে আমি আবার বড় ছেলের কাছে ফোন করলাম। আমি তোমার ছোট ভাই এসেছে, তুমি তো বড় ভাই, এখন তুমি কি চাও আমি আসি? তাহলে আমি আসবো। কারণ এখানে ওই যে আমি কিছুটা আভাস ওই ছোট ছেলে আমাকে আগেই দিয়েছে যে আমার বড় ভাইটা আমার আব্বার বিরোধী, সে ভালো কিছু আমার আব্বার জন্য আশা করে না। অনেক এর আগে হুমকি ধমকি, বিভিন্ন মারতে যাওয়া, আরো বিভিন্ন হুমকি ধমকি, মানে যেটা পারিবারিক কলহ হইলে যেটা হয়, ঠিক আছে। তো এইগুলো করেছে। তো আমি দেখলাম যে এও তো মানে সৎ ভাই, এর কথাও তো সব আমি একদম সৎ ভাই, হ্যাঁ দুইজন সৎ ভাই। আচ্ছা, তো এর কথাও যে আমি সব সৎ ভাইয়ের কথা সব বিশ্বাস করে নেবো, আসলে এটা তো আমার জন্য ঠিক না। ঠিক আছে। তো এই জন্য আমি বড় ছেলের কাছে ফোন দিলাম। আপন ভাই হলে আর ওই ফোনটা দেওয়া লাগতো না,
ঠিক আছে, যখন বুঝতে না কিন্তু ভাই সৎ হলে তো বাপের তো সব আপন পারছি বাংলাদেশ অবশ্যই আপন ভাই, বাপ যেহেতু এক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রেশারেশি থাকে আর কি। আচ্ছা, সেটাই, যেহেতু খারাপ হবে, তো এই জন্য আমি আবার বড় ছেলেকে ফোন দিলাম যে বাবা এরকম এরকম ব্যাপার, তোমার ছোট ভাই আসছে, এখন তুমি কি চাও আমি আসবো নাকি তুমি ওটা পারবা করতে, কারণ আমি প্রচুর ব্যস্ত। তখন যখন কথাবার্তা হয়েছে, সে যখন আমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে যে আপনারা আসেন, আমি আবার ওই মেয়েটার কথা বলছি, ওই যে ধর্ষিতা মেয়েটা, আমাকে দেখো ওখানেও কিন্তু পুলিশ প্রথমে 2 মাস আগে মামলা নেয়, এরপর চলে যান আরো অ্যাডভান্স হয়ে যান। আচ্ছা অ্যাডভান্সে। তো এরপরে আমি চলে গেলাম কোথায়, ওই টঙ্গী পূর্ব থানায়। যাওয়ার পরে যখন আমি কাগজগুলো দেখলাম করলাম, তখন ইসকনের নাম সহ জিডি করার ব্যাপারে পুলিশ আপত্তি করলো যে ইসকনের নাম নিয়ে আমরা কোনো মানে জিডি করা যাবে না। ঠিক আছে, তখন আমি এর আগে তো পুলিশের কাছে আপনি যাওয়ার আগেই তো একবার হয়েছে, আপনি যেটা জিডি হয় নাই, তো দুপুরবেলা গেছে পুলিশ, জিডি নেয়ই নেই। নেই। দ্বিতীয়বার যখন আমরা গেছি তখন বলছে যে ওই হয়তো ওই যে ছোট ছেলে ইসকনের নামে জিডি করতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, মেবি। ওকে, দুপুরবেলা কি হয়েছে আমি তো দেখি নাই। হ্যাঁ, ঠিক আছে, তো দুপুরবেলা জিডি নিয়ে নেই, তখন রাতে গেছি, তখনও অনেক আলেম ওখানে ছিল, ওখানে ছিল, তখন জিডি নিতে চাইছে। তখন আমিও উপরে মুরব্বীদের সাথে কথা বলছি যে হুজুর হেফাজতের কেন্দ্রীয় মুরব্বী, তারপর আরো শীর্ষ আলেম, যেটা তো অনেক বড় একটা বিষয়, দুর্বিসন্ধি মনে হচ্ছে, তাহলে এখানে কি জিডিটা কিভাবে করা দরকার, হয়তো যে ইসকনের নাম ছাড়া করলে প্রশ্ন জিডিটা নিয়ে নেবে, কিন্তু ইসকনের নাম দিলে নেবে না। বলছে যে চিঠির মধ্যে যেহেতু বারবার ইসকনের নামটা এসেছে, তাহলে জিডিতেও ইসকনের নাম দেওয়া দরকার, পুলিশ যদি পরবর্তী তদন্তে না পায় সেটা বাদ দিয়ে দেবে যে না এটা ইসকন না, ইসকনের নাম দিয়ে অন্য কেউ করেছে। কিন্তু প্রাথমিকভাবে ইসকনের নাম নিবে না কেন? ঠিক আছে, তো যাই হোক, এবারে আমরা গেলাম, তো একই গান শুনতেছি, ইসকনের নাম যেন না দেয়, করি তো এর মধ্যে আমি যেহেতু ছোট ভাইয়ের কেমন যেন ছোট ভাই আমার নিয়ে গেছে, তো ওখানে যাওয়ার সাথে সাথে বড় ভাই আমাকে আবার ডিনাই করতেছে। প্রথমে তো সে ফোন দিয়ে আমাকে যেতে বললো, এবার সে আমাকে ডিনাই করতেছে। পুলিশ যা করবো, আমার যদি জিডি করতে দেরি হয়ে যায়, আমার বাপকে খুঁজে পেতে দেরি হয়ে যাবে। এখন পুলিশকে যদি আমি ইসকনের নাম নিতে বলি, লিখতে বলি, তাহলে পুলিশ লিখবে না, এতে আমার আব্বাকে খুঁজে পাইতে আমার কি হবে, দেরি হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং পুলিশ যেভাবে বলে ওইভাবে জিডি করবো। এখন ছোট ভাই বলতেছে তাহলে জিডি একটা করলে আমি একটা করবো। ওকে, আচ্ছা ঠিক আছে, পুলিশ বলে ঠিক আছে 2টা জিডি হোক, কিন্তু আসলে পুলিশ ওই সময় পর্যন্ত কোনো জিডি নেয় নাই। আমাদেরকে একটা আর কি ধোকা দিয়েছে, মানে জিডি 2টাই লিখে দেওয়া হয়েছে, পুলিশ যেটাকে সঠিক মনে কর, এবং 2টা জিডিতেই আবার এবার ওই বড় ভাই ওপর পরে ইসকনের নাম দিয়েছে। আমি পরে বড় ভাই জিডিটা আমি পরে পাইছি। ওকে, 2টার মধ্যে ইসকনের নাম ছিল, ইসকনের নাম থাকায় পুলিশ কোনো জিডি কমপ্লিট করে, মানে এন্ট্রি করে নাই, মানে লিখিতভাবে নিয়েছে অভিযোগ। আচ্ছা, শেষ পর্যন্ত পরে পুলিশের পরে প্রায় ফজরের সময় আমরা থানা থেকে ওখান থেকে আসি, এসে আমি আমার গাজীপুর চৌরাস্তা মোড়ের কাছাকাছি একটা বাসায় আমি ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাইছি। আস্তে আস্তে ফজরের ওয়াক্ত প্রায় হয়ে গেছে, ফজর ওয়াক্ত, এবং দেশ ভাইকে দোয়া করার জন্য। এরপরে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠছি একটু লেটে, তো উঠে দেখি অনেক কলস আমার, এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজও আছে যে ওনাকে পাওয়া গেছে, কেউ ছবি পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে। ওকে, ঠিক আছে, তো এর মধ্যে কিছু ফোন আমি রিসিভ করছি, সব এই টাইপেরই ফোন, যে আপনি তো নিয়ে লাইভ করছিলেন, ওনাকে অমুক জায়গায় পঞ্চগড় পাওয়া গেছে, অনেকগুলো নম্বর থেকে। এরপর দিনই পাওয়া গেছে, এরপর দিনই পঞ্চগড়ে, মানে মামলা রুজু হওয়ার পর দিনই, আই মিন মামলা তো হয়নি, জিডি নেয় নাই পুলিশ, জিডি এন্ট্রি করে টোটালি আপনার না, এটা ধোকা দিয়েছে পুলিশ, জিডি এন্ট্রি করেই নাই। ধোকা দিয়েছে বলতে মানে জিডি এন্ট্রি করে নাই, আমাদের বলছে হচ্ছে জিডি, একটা জিডিও এন্ট্রি করে নাই। ওকে, জিডি এন্ট্রি করলে কিন্তু আর মামলা করার প্রয়োজন হতো না, ওই জিডি নিষ্পত্তি করতে চাই, তদন্ত করতে চাই, তো অটো হতো। এরপর দিন আপনার পঞ্চগড়ে পাওয়া গেছে বলে তথ্য আসলো। তথ্য আসার পরে আমি আবার ফেসবুকে ঢুকলাম, দেখলাম যে অনেক আইডি থেকে পোস্ট করা হয়েছে, তো আমি দেখলাম যে আমি ঘুম থেকে অনেক লেটে উঠছি, তো আমি আবার যে মোহাম্মদুল্লাহকে ফোন দিলাম, ওরা বিষয়টা জানে কিনা। তখন আপনি গাজীপুরে আমি, ঠিক আছে, তখন আমি মোহাম্মদুল্লাহকে ফোন দিলাম যে আর কি আমার কাছে গেছিল, তোমার আব্বাকে তো পাওয়া গেছে, তখন তুমি কি যাচ্ছ কিনা, বলছে হুজুর যাচ্ছি আমরা। তখন কিভাবে যাচ্ছে, পুলিশ যাচ্ছে, এবং তখন আমার কাছে মনে হইলো আমি একটু যাই, যেহেতু একজন বয়োবৃদ্ধ আলেম, তাকে একটু রেস্কিউ করতে চাই। আমারও মানে ওনার যে কিছু ওই ইউটিউবে সার্চ দিয়া ওই কিছু বক্তব্য দেখছিলাম, আমার ভালো লাগছে আর কি। তখন আমি বললাম এরকম একজন আলেম, একজন বুজুর্গ মানুষ, তো আমিও যাই, এবং উনি যেইভাবে পড়েছিলেন খুব খারাপ একটা অবস্থা, তো আমি ভাবলাম যে আমি বললাম আমাকে নিবা কিনা, তোমরা নিলে যাবো। তখন ওরা আমাকে নিয়ে গেলো, আমি ওখানে গেলাম, যাওয়ার পরে হসপিটালে এই ইস্যুতে আমরা খুব বেশি লেট হয়ে যাচ্ছে এখন। আমি একদম শেষে যদি আসি, পাওয়া গেছে পঞ্চগড়ে, এখন সবাই আমরা যাই পেয়েছি পঞ্চগড় সদর হাসপাতালে পাইছি। হ্যাঁ, এখন সবাই বলছে যে এটি সম্পূর্ণ পরিকল্পিত, এখন নিজ থেকেই গেছেন, এবং সেই সিসিটিভি ফুটেজ সহকারে সব পাওয়া গেছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি আসলেই কেউ অপহরণ করে নিয়ে গেছে, নাকি সে নিজে থেকে? প্রথমত
না, প্রথমত আমি আর যেতে চাই না, অলরেডি না, না। আপনি বলেছেন। এটা আমার দুইটারই সম্ভাবনা আছে। কেন বলছি, এক দুই লাইনে শেষ করেন please। আপনার ওই অপহরণের যে বিষয়টা এসেছে, আপনার কিছু অসঙ্গতি পুলিশ যে ধরেছে মামলার এজাহারের, এটা আপনার জানতে হবে। মামলা তো হয় না আপনি বলছেন। না, মামলা যে পরে হয়েছে, ওনাকে পাওয়ার পরে। আচ্ছা, আমি এখন ওটা পাওয়ার পরেরটা পরের কথা, কিন্তু আমি বললাম যে এই সত্যটা কোনটা? আপনি যে আপনি আমি এখন কনফিউজড। কনফিউজ বলতে কি কারণে? জি, মানে আপনি মনে করছেন যে অপহরণ করা হয়নি, যেভাবে আপনারা প্রথম থেকে মানুষকে জানিয়েছিলেন লাইভ? না, অপহরণ করা হয়নি এটা না। অপহৃত তো উনি হয়েছেন। অপহৃত তো উনি হয়েছেন। এখন অপহরণ কি সরাসরি ইসকন করেছে, নাকি এই মেয়েটার বিষয়টা, যেটা আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টার, যে ভেরিফাইড পেজ থেকে মিথ্যা তথ্য সরাতে হবে। অপহৃত কিভাবে হলো? উনি নিজে নিজে হ্যাঁ, এটা উত্তর দিচ্ছি আমি। এটা উত্তর না, উত্তর দিতে গেলে বেশি লম্বা হয়ে তাহলে যাচ্ছে। আপনি আবার উত্তর আবার অভিযোগ করছেন। আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত উনি অপহৃত হয়েছেন, এখন অপহরণ কে মনে হচ্ছে যেন। এখন পুলিশের একটা, যেটা আপনি সিসিটিভি ফুটেজ দেখেছেন, আমিও দেখেছি, ওখানে দেখা যাচ্ছে যে উনি ফিলিং স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং মামলার এজাহারে আছে উনি ফিলিং স্টেশন থেকে গুম হয়েছেন। অথচ উনি কিন্তু মুখে পুলিশকে যেটা বলেছেন এজাহার লেখার সময়, যে আমি ব্রিজের পরে যায় কি হয়েছে, গুম হয়েছে, ফিলিং স্টেশন দিয়ে আমি হেঁটে গেছি, এটাই উনি সব জায়গায় বলেছেন। তখন পুলিশ তাকে বলেছে যে আপনি যদি বলেন যে ব্রিজের ওই পারে গিয়ে অপহৃত হয়েছি, তাহলে মামলা টঙ্গী থানায় হবে না, আবার আপনাকে কষ্ট করে পুবেল থানায় যেতে হবে। আপনি যদি বলেন যে ব্রিজের এই পারে আমি অপহৃত হয়েছি, তাহলে কি মামলাটা এখানে হবে। এবং পুলিশ তার এটা করার পরে পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকেও ফোনে জানাইছে যে স্যার, আমি যেহেতু ক্রাইম স্পট যদিও ব্রিজের ওই পার, এখন ব্রিজের ওই পার দিলে আমাদের এরিয়া বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন পুলিশ যেই তথ্য বিকৃতি পুলিশ করলো, সেই তথ্য বিকৃতির আলোকে যদি পুলিশ বলে যে এইটা কি, আপনি মনে করছেন পুলিশ এখানে, আপনার শুধু পুলিশ না, পুলিশ, আমি আপনি মনে হয় পুলিশ সবকিছু পরিকল্পনা করে এখানে কে পরিকল্পনা করেছে, কে মাস্টারমাইন্ড, এখনো আরো ইনভেস্টিগেশন করতে হবে। যুক্ত করেছেন শেষ প্রথম থেকেই। হ্যাঁ, আমি এখনো মনে করছি যদি ওনাকে নিয়ে নাটক সাজানো হয়ে থাকে, এটাও ইসকনকে বাঁচানোর জন্য, যেহেতু ওই মেয়েটাকে নিয়ে সারা দেশ ওই সময় ভাইরাল ছিল, তো একটা যদি না নাটক হয়ে থাকে, তাহলে ফেক নাটক বানাইয়া ওইটাকে আন্ডারমাইন করা, ওই মেয়েটার ঘটনা। খতিব সাহেব অন্য কারো নাটকের শিকার হইতে পারে, শিকার হইতে পারে বলতে, মানে এই যে অপহৃত হওয়ার, মানে এটা কি খতিব সাহেব নিজে সহকারে নাটকের অংশ হিসেবে কাজ করেছে বলতে যাচ্ছেন? খতিব সাহেব নিজেও নাটকের অভিনেতা হিসেবে কাজ করেছেন বলতে চাচ্ছেন? এটা হইতেও পারে, নাও পারে, দুইটা সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে একদম শেষ, আমি আপনার কাছ থেকে আর আমার অনুষ্ঠান শেষ। টঙ্গী আমাদের খুবই সংক্ষিপ্ত টঙ্গী স্টেশন রোড থেকে পূর্ব দিকে একটি জায়গার নাম হলো টিএনটি। 1 নম্বর গেট আছে, 2 নম্বর গেট আছে, টিএনটি বাজার আছে। টিএনটি বাজার পাশে, পশ্চিম পাশে যে মসজিদে মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি সাহেব দীর্ঘদিন যাবৎ এখানে ইমাম, ওনাকে আমি 20 বছর যাবৎ চিনি দূর থেকে। বিভিন্ন সময় আমাদের আলেমদের বিভিন্ন কাজে উনি যুক্ত হয়েছেন। আবার ওনার নিজস্বতাও ছিল, উনি কবি মানুষ, কবিতা লিখেন। একদিন আমার সাথে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারের মসজিদে দেখা, তো উনি আমাকে কিছু কবিতার নোট দেখালেন, যেটা একটা বই আকারে ছাপাতে চান। বিভিন্ন বিষয়ে উনি কবিতা লেখেন, প্রতিবাদী কবিতা লেখেন, রম্য কবিতা লিখেন, এরপরে নিজের মনের ভাবনা এবং চিন্তা ভাবনা, সমাজ নিয়ে ওনার ভাবনা, এগুলি নিয়ে লিখেন টিখেন। তো ওনার বাড়ি বরিশাল, উনি এখানে থাকেন দীর্ঘদিন। এখন যেটা হয়েছে, গুমের কথা শুনে আমরাও শুক্রবার ইজতেমা মাঠের পূর্ব পাশে আমাদের টঙ্গী এবং ওই যে উত্তরার যে ফ্লাইওভার, এটা নিচে প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ করেছি। সেখানেই সর্বপ্রথম উনি বৃহস্পতিবার উদ্ধার হওয়ার পরে শুক্রবারে জুমার নামাজ পড়িয়েছেন। একটি মোটর বাইকে করে উনি মাঝখানে হেলমেট পরে এসেছেন, মিডিয়ার সামনে, মেইন স্ট্রিম মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি একভাবে বর্ণনা করেছেন, হেঁটে যাচ্ছিলেন, 5 জন বা 4 জনের একটা মাইক্রোবাস গিয়ে ওনাকে চেপে ধরেছেন, সেখান থেকে উঠিয়ে একটি রুমাল দিয়ে নাকের মধ্যে ধরার পর ওনার সেন্সলেস হয়ে গেছে। পরবর্তীতে সেন্স পাওয়ার পরে যেখানে দেখলেন একটু সকালের দিকে একটা পঞ্চগড়ের মেন রোডে গাছের সাথে বেঁধে মেন রোডে দিতে চেয়েছিল, মৃত্যু হয়ে যাবে। কেউ বলে ওপারে নিয়ে যাও, কেউ বলে এই পারে রাখো। একজন বয়স্ক মতো লোক ছিল, সেই বয়স্ক মতো লোকটা ওনাকে বললো দরকার নাই এত বয়স্ক, তার ওনার বয়স প্রায় 60-65 হবে। পাশের একটি বাগানে শিকল দিয়ে বেঁধে এবং ওনাকে বিভস্ত্র করেছে। উনি মিডিয়ার সামনে লাউডলি বলেছেন ওনাকে উপুত করে, তারপরে উনি দেখলেন যে ওনার গা ময়লা বা ওনার গায়ে নাজাসাত লাগানো, উনি নাপাক হয়ে গেছেন। যে বলৎকারের যে বিষয়টি সেটা বলতে চেয়েছেন এবং পরিষ্কার করেই বলেছেন। এই সব শুনে বারবার উনি 2বার 3বার ওনার
বক্তব্যের মধ্যে খুব উচ্চ আওয়াজে চেঁচিয়ে বলেছেন, আমি খতিবদেরকে সাবধান করছি, আপনারা সাবধান হন, কেউ নিরাপদ না, ইসকন থেকে কেউ নিরাপদ না। এটা ওনার মুখের বক্তব্য। এখন আবার যে বিষয়গুলি সামনে আসছে, ওর কালো পাগড়ি বাঁধা, ওই যে জুলকারনাইন সায়েরও একটি ইয়ে করেছেন, আবার ওইখানে দেখলাম গায়ের উপর লাল রুমাল দেওয়া। তো টঙ্গীর কালো পাগড়ি ওইখানে যে লাল হয়ে গেল কি করে আমাদের জানতে বড় ইচ্ছে করে। এই সব কিছুর পরে আমার যেটা মনে হয় সেটি হলো, যখন সেনাবাহিনীর অফিসারদের মধ্যে যারা খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, তাদেরকে আদালতে উঠানো হলো, সকল প্রতিবন্ধকতাকে আপনার ইয়ে করে আইনের শাসন প্রতিষ্ঠার দিকে দেশ এগুচ্ছে, সামনে একটি অর্থবহ নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে। এই সময়ে বিভিন্ন ইস্যুকে বিভিন্ন রং চড়িয়ে এই রাষ্ট্রকে অথর্ব অকার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই স্কিপ নাটকের এগুলি অংশ বিশেষ আমার মনে হয়। আমরা এই জন্য নিয়মতান্ত্রিকতার মধ্য থেকে উগ্রতাকে পরিহার করে আইনের মধ্য থেকেই সকল প্রকার ব্যবস্থায় যেতে হবে এবং সুরক্ষায় যেতে হবে। আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম মানুষ, এখানে টঙ্গীতে দাওরায়ে হাদিস পর্যন্ত এবং মাদ্রাসা, আমার গাজীপুরে 1500 মাদ্রাসা, গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে 700-র অধিক মাদ্রাসা, যেখানে কিতাবখানা আছে, দাওরায়ে হাদিস আছে, মক্তব আছে, হিফজখানা আছে। তো সে সকল মাদ্রাসায় যে সকল আলেম ওলামা এবং যারা বিভিন্ন মসজিদের ইমাম খতিব, আমাদেরকে এত দুর্বল মনে করার কিছু নেই। আমরা এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির আজাদির অংশীদার, স্বাধীনতার অংশীদার এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। আমরা নিয়মতান্ত্রিক কাজের মধ্য দিয়ে এটাকে প্রমাণ দিতে হবে। আজকে পাহাড়ের উগ্রতা, পাহাড়ের সেনাবাহিনীর এটাকে জাতীয় ইস্যুকে এবং রাষ্ট্রকে অকার্যকর করার জন্য আমার মনে হয় এটার সাথে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে, আওয়ামী লীগের দোসররা রয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রয়েছে, রয়েছে, এবং ভারতীয় ইয়েদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই বিষয়গুলি করা হচ্ছে। আমাদের কারোই উচিত হবে না তাদের টোপে পা দেওয়া, তাদের বক্তব্যের সাথে মিলিয়ে আমাদের বক্তব্যকে দেওয়া এবং এটাকে ধর্মীয় উন্মাদনার ইস্যু এনে বিষয়গুলিকে ডাইভার্ট করা ঠিক হবে না। আমাদের রাষ্ট্রটাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে থাকতে দিতে হবে এবং সেনাবাহিনীর এই বিচার হলে এই বাহিনী পবিত্র হবে, সেনাবাহিনীর এই পোশাকের প্রতি মানুষের শ্রদ্ধা ফিরে আসবে। এই জন্য এটা আমরা চাই যে সামনে আরো বিভিন্ন রকমের ইস্যু আসবে। আমরা বড়দেরকে মেনে, আমাদের মুরব্বীরা আছেন, খতিব আব্দুল মালিক সাহেবকে মানতে চাই, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে মানতে চাই, হেফাজতের সেক্রেটারি আপনার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাজিদুর রহমান সাহেবকে মানতে চাই, আমাদের আরো বড় যারা আছেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে মানতে চাই, মামুনুল হক সাহেবকে মানতে চাই, মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবকে মানতে চাই। মূল ধারার ওলামায়ে কেরামের পরামর্শে আমরা এখানে যে কোনো কিছু করতে চাই, সেটা জাতীয়ভাবে হোক বা আঞ্চলিকভাবে হোক। ধন্যবাদ। তার মানে আপনি বলতে যাচ্ছেন আসলে যেভাবে এটাকে দৃশ্যায়িত করা হয়েছে সেটি আসলে সঠিক নয়, এর পেছনে রাজনৈতিক কারণ আছে, অন্য কোনো কারণে হয়তো খতিব সাহেবকে ব্যবহার করা হয়েছে, এই হলো মূল বিষয়। কিন্তু আপনি যেভাবে তুলে ধরেছেন সেটি আপনি মনে করছেন এখানে সন্দেহ যুক্ত হয়েছে। আপনি হয়তো আমি আর কথা বাড়াতে চাই না। খতিব মহিবুল্লাহ সাহেবের বড় ছেলেকে আমাদের একজন প্রতিনিধি, জি কথা বলতে চাই ভাই। আচ্ছা, কথা বলতে চাই বলতে তিনি কি এখন মানে এইসব নিয়ে কোনো কিছু বলতে যাচ্ছেন? আমি লাইভে আছি এই মুহূর্তে, দর্শকরাও শুনছে। মানে উনি আস্তে আস্তে 5 মিনিট লাগবে, উনি বলতেছে মানে সরাসরি লাইভে যুক্ত হতে যাচ্ছে। লাইভে যুক্ত হওয়ার এই মুহূর্তে কোনো সুযোগ নেই, প্রয়োজন আমরা এই বিষয় নিয়ে আবার কথা বলবো। আপনি কথা বলে তার স্টেটমেন্ট নিয়ে আসুন। ধন্যবাদ। জি, আমরা আমি দেশবাসীর উদ্দেশ্যে আমার কিছু শঙ্কা রয়েছে আমার নিজেকে নিয়ে, আমার নিরাপত্তা নিয়ে। যদি 1 মিনিট প্লিজ। প্রথমে আমি আমার নাগরিক নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং চিন্তিত, যেহেতু পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা আমাকে বলেছেন যে স্টেবল সরকার থাকলে গুলি করে মেরে ফেলতেন। ঠিক আছে, তো এই জন্য আমি শঙ্কিত। আমি আমার নিজেকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে আমি খুবই শঙ্কাবোধ করছি। দ্বিতীয়ত আমাকে টার্গেট করা হচ্ছে, বিভিন্ন বুলিংয়ের শিকার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আমাকে টার্গেট করে বুলিংয়ের শিকার করা হচ্ছে এবং সরাসরি ইসকন এবং ইসকনের বাইরে আমাকে হত্যার হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এটা আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন। আমি আইনের ভেতরে থেকেই ন্যায্যতা আদায়ের স্বচ্ছতা প্রতিষ্ঠার চেষ্টা করেছি। আমি এই ঘটনার সাথে স্বেচ্ছায় সম্পৃক্ত হইনি। মহিবুল্লাহ সাহেবের ছেলে আমার কাছে গিয়েছে, নাগরিক হিসেবে মজলুম পরিবারের পক্ষে আমি দাঁড়িয়েছি, আমার কোনো চক্রান্ত নেই এবং আমি সব কিছু যখন যেটা জেনেছি আমার একেবারে স্বচ্ছ হৃদয়ে আমি দেশবাসীকে ওইটাই জানানোর চেষ্টা করেছি। আপনার এটার মাধ্যমে দর্শক আপনাদেরকে আমার প্রতি প্রতিহিংসা পরায়ণ, অবশ্যই আপনি স্পষ্ট করেছেন যে কোনো কারণে অন্ধবিশ্বাসের মতো ঝাঁপিয়ে পড়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। এখানে অন্ধবিশ্বাসের আগে ঝাঁপিয়ে পড়ার আগে এটাকে কোনো একটা
আমার নিজের বিশ্বাসের উপরে ভিত্তি করে কোনো একটা ন্যারেটিভ তৈরি করেই জনগণকে জানানোর আগে আমাদেরকে বুঝতে হবে যে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। কারণ আমাদের দেশে এখন ষড়যন্ত্রের ডালপালা এখনো মুক্ত হয়নি, এটি সঠিক। এটি বলেছেন যারা। লাস্ট আমার একটা দাবি আছে, আপনিও লাস্ট একটা দাবি আছে। আমি চাই এই ঘটনা তদন্তে বাংলাদেশ হেফাজতে ইসলাম সহ যারা নির্ভরযোগ্য ওলামা একরাম, জাতীয় মসজিদ খতিব আব্দুল মালিক সাহেব থাকতে পারেন, শুধুমাত্র প্রশাসনকে আমরা আসলে বিশ্বাস করতে পারছি না এই ঘটনায়। শুধু প্রশাসনকে বিশ্বাস করতে পারছি না, আমরা মনে করি তদন্ত টিমে জুলাই যারা অংশীদার ছিল এবং আলেমদের একটা অংশ এবং প্রশাসন, এই তিনটা বিষয়ের তিনটা শ্রেণীর সমন্বয়ে একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। তাহলে আমাদের কথা বিশ্বাসযোগ্য। আমাদের অনুরোধ, আপনিও অবশ্যই সার্বিক বিবেচনা করেই কিন্তু আমি বিবেচনা করে গিয়েছি এবং এখনো পর্যন্ত, কারণ আপনার লাইভ আপনাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, আপনাকে বিশ্বাস করে। আমি এখনো পর্যন্ত জাতিকে হঠাৎ করে যদি কোনো মিথ্যা তথ্য দেই নাই। সাধারণ মানুষ সবাই তো এক নয়, সবাই সাথে সাথে ওটাকে বিশ্বাস করে কিন্তু তারা যে কোনো ধরনের একটা অঘটন ঘটানোর একটা অবস্থা তৈরি হতে পারে। সেখানে আমাদের আরো বেশি। এখন আমি যেটা বলছি যে যদি উনি নাটক করে থাকেন, এটাও ইসকনের ষড়যন্ত্র। যদি আসলেই গুম হয়ে থাকে, তবুও এটা ইসকনের ষড়যন্ত্র। ঠিক আছে, এটা আমি এবং ইসকন যে হাজার হাজার মেয়েদেরকে দর্শন করে এটা প্রমাণিত। সম্মানিত দেশবাসী এবং আমার সম্মানিত গাজীপুরের বাসিন্দা আপামর জনগণ, আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা এবং মহানগর আলাদা কমিটির সকল উপজেলায় কমিটি আছে, ওলামায়ে কেরামরা আছেন। আমরা আজকে 27 বছর যাবৎ নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে এই মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান গাজীপুর সদর নির্বাচন করেছি। 2007 সালের বাতিল হওয়া নির্বাচন, 22 জানুয়ারি ফখরুদ্দিন মঈনুদ্দিনের বাতিল হওয়া নির্বাচনে প্রার্থী ছিলাম। 2009 সালের 29 ডিসেম্বর নির্বাচনে জমিয়তুল ইসলাম বাংলাদেশ থেকে খেজুর গাছ মার্কা প্রতীকে প্রার্থী ছিলাম। আমরা সামনের নির্বাচনেও দল থেকে গাজীপুর 2 আসনে আমাদের খেজুর গাছের প্রতীকে আমরা প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতিবদ্ধ এবং দল থেকে সিদ্ধান্ত নেওয়া। আমরা যেটা বলবো, আমরা এই রাজনৈতিক পরিচয়ের বাইরে শেখ আব্দুল মোমিন শাইখে ইমামবাড়ি হোসেন আহমদ মাদারুতুল্লাহ খলিফা, ওনার এজাজত পেয়েছি, একজন স্বীকৃত পীর 2013 সালে। আবার আমরা মাস্টার্স পাস করেছি, আমরা কামেল করেছি, আমরা ইফতা করেছি। সব মিলিয়ে আপনারা কোনো বিষয় আপনাদের দৃষ্টিগোচর হলে স্থানীয় বড় মাদ্রাসা এবং বড় মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিসের সাথে কথা বলবেন। হুট করেই মাঠে নেমে আসা অথবা কোনো রকমের উগ্রপন্থায় প্রতিক্রিয়া দেখানো, এটা রাষ্ট্রের জন্য উগ্রপন্থার সংজ্ঞাটা আসলে কি? আচ্ছা, বাংলাদেশের আইনের বাইরে আপনারা অবশ্যই দেশের স্বার্থে, দশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ঈমানের সাথে মাদ্রাসা মসজিদের অস্তিত্বের বাইরে গিয়ে আইন হাতে থাকবে। তাহলে এখানে কি কিছু হয়েছে কিনা? আমরা অন্যভাবে নিতে চাই। আইনের বাইরে গিয়ে আমি কিছু করেছি এরকম আপনি কি জানেন? এই দুই ব্যাপারে বলি না, ভবিষ্যতের জন্য বললাম। ভবিষ্যতের জন্য মানে আমার অতীতের ব্যাপারে আপনি যা জানেন না, এই ব্যাপারে কথা বলি না। এই ব্যাপারে বলি না, আলেমদের কথাটা হলো ভবিষ্যতের জন্য। আলেমরাই যে উগ্রপন্থায় যায় ব্যাপারটা তা নয়। আমরা উগ্রপন্থা বলি সবাই, যে কেউ ঘটনা স্পষ্ট। এখানে তো কলেজের ছেলেরা উগ্রপন্থা বলে, এরা উগ্রপন্থায় গিয়েছে। না তুলে নেই প্লিজ। আমি আপনি জানেন না না, আমি ভবিষ্যতের জন্য বিক্রমপুরী সাহেব যেটা বলেছেন, কাসির ভাই বিক্রমপুরী সাহেব যেটা বলেছেন, সকলেই যেন ধৈর্য সহিষ্ণুতার পরিচয় দেয়। কোনো বিষয় আমাদের দেশের এখন সর্বোচ্চ যেটা মসজিদে আছে বায়তুল মোকাররমের যিনি খতিব রয়েছেন বর্তমানে, তার নেতৃত্বে আমরা যে কোনো বিষয়ে আলোচনা করে এরপর আমরা সিদ্ধান্ত নিব যে কি করা উচিত। এর চেয়ে চমৎকার পরামর্শ হতে পারে না। আমি সাপোর্ট করি। এরপরে উনি ভালো মন্দ যেটাই হোক, ভালো হলেও উনি দায়িত্ব নেবে, মন্দ হলেও দায়িত্ব নেবে। তবে আমরা যে কাউকে না একজনকে আমাদের ইমাম মানা উচিত। সেক্ষেত্রে উনি আছেন যেহেতু, এইসব বিষয়ে ধর্মীয় বিষয়ে যে ওনার সাথে পরামর্শ করে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলেছেন। আমি সাপোর্ট করি এবং আপনাদের মতামত জানতে চাই প্রিয় দর্শক। আপনার মতামত